সময় কম তো খুবই কম, আমরা অল্প কথায় চেষ্টা করে দেখি কতদূর আগাতে পারি। আমরা গুগল ক্লাসরুমে যাচ্ছি, শেয়ার করছি। আমাদের এই যে এখন তোমার স্ক্রিনে যে লেখাটা দেখছো, এটা হলো গুগল ক্লাসের কোড নাম্বার। এই কোড দিয়েও যুক্ত হওয়া যাবে গুগল ক্লাসে যদি পারো। কোড নাম্বার আছে, জয়েন্ট কোড নাম্বার আছে। এই যে কোড নাম্বার, আচ্ছা আমি দেখতেছি, লিখে নাও। কিন্তু এখানে জয়েন করলে কি ডাইরেক্ট কোড নাম্বার যাওয়ার, ডাইরেক্ট চলে যাওয়ার তো কথা ছিল। সেটা কথা, সেটা জয়েন্ট। আচ্ছা, তারপরে তুমি অসুবিধা নাই, কোড নাম্বারটা নিয়ে নাও। জি স্যার। নিয়েছো? সবাই নিতে পেরেছো? আর যেমন কোড নাম্বারটা তুমিও লিখে রেখো, কাউকে দিলে এই কোড নাম্বার দিয়েও সে যুক্ত হতে পারে। জি স্যার, আমি স্ক্রিনশট মেরে রাখছি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যে কাজটা করব এখন, আমি গুগল ক্লাসরুমে যাচ্ছি বললাম। দেখো কিভাবে যাই। মানে এই যে এখানে যাওয়ার পরে আমাদের যে লার্নিং ম্যাটেরিয়ালস, আমি আসলে লার্নিং ম্যাটেরিয়ালসটা এখান থেকেও নিতে পারি। এখানে দেখো লার্নিং ম্যাটেরিয়ালস এর মধ্যে দুইটা জিনিস আছে। একটা হলো অ্যাসাইনমেন্ট আপলোড করবে কিভাবে মোবাইল থেকে, যারা মোবাইল ইউজ করবা পরে এই ভিডিওটা একটু দেখে নেবা যে কিভাবে আপ করতে হয়। হ্যাঁ, একটা ভিডিও রয়েছে, আমি দেখায় দিব, বুঝাই দিব। আমি বরঞ্চ এখন সময় কম, আমি ক্লাসে চলে যাচ্ছি। তো আমার যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা স্ক্রিনে দেখা যায় তোমাদের? জি স্যার। আচ্ছা, জি স্যার, দেখা যেতে। জি স্যার, জি স্যার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সাবজেক্টের নাম কি, বলো মুখে সবাই। ই-কমার্স এন্ড সিএমএস। ই-কমার্স এন্ড সিএমএস স্যার। তাহলে তোমরা যারা আছো নিশ্চয়ই ই কমার্স এবং সিএমএস দুটা কথা বুঝতে পেরেছো। আমরা যাবো সে জায়গায়। সিএমএস এর ফুল মিনিং কি কেউ বলতে পারো? কন্ট্রোল স্যার, পারি। ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে আমাদের এখনকার লেটেস্ট যে ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপ করা হয়, সেখানে দেখা যায় আমরা যে কন্টেন্ট গুলো রাখতে চাই ওয়েবসাইটে, সেটা কোথায় কোন জায়গায় কিভাবে রাখবো, এই কন্টেন্ট ধরে ধরে কাজ করা যায়। হ্যাঁ, এই জন্য এটাকে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলে। এবং বেসিক্যালি এটা তোমার অনেক ধরনের সুবিধা দেয়, কাজও করার অনেক ক্ষেত্রে সোজা। এবং এটা ডাইনামিক হওয়ার কারণের জন্য ইউজার এন্ড সে নিজেও কিন্তু তার কন্টেন্টকে সুবিধা মতন যা পরিবর্তন করা লাগলে সেই কাজটুকু করার সুযোগ এনে দেয়, যেটা স্ট্যাটিক সিস্টেমে ডিপেন্ড করতে হয় আমাদের, মানে যিনি এই ডেভেলপ করেছে ওয়েবসাইট সেই ডেভেলপারের উপরে। কিন্তু ইউজার ডেভেলপের উপর না ডিপেন্ড করে, মানে ইন্ডিপেন্ডেন্টলি সে এই তার ওয়েবসাইটটাকে সে মডিফাই করার সুযোগ নিতে পারে সিএমএস সিস্টেমে। আমি কি বুঝাইতে পেরেছি কথাটা? জি স্যার। স্যার বুঝতে পারছি। হ্যাঁ, আমরা ওটা ডিটেলসে যখন যাব সেই সময় কথা বলবো। তার আগে দেখব যে ই কমার্স, যেটা ইলেকট্রনিক যে ব্যবসা সংক্রান্ত ব্যাপার, এখন এইটা খুব জনপ্রিয় হয়ে গেছে। এবং তুমি খুব ভালো করে বুঝতেই পারছো যে এই প্যান্ডামিক সিচুয়েশনে এটা গুরুত্ব কত বেড়ে গেছে। এই যে স্টিল যদি আমি ক্লাস করি, এটাও একটা সার্ভিস। এটাও বলতে পারো যে এটাও অন কাইন্ড অফ বিজনেস সার্ভিস। তো আমরা সেই কথাগুলো নিয়ে যাব, এই সুবিধাগুলো কিভাবে আমরা নিতে পারি, সার্ভিস নিতে পারি, আমরা পণ্য প্রোডাক্ট গুলো কিভাবে নিতে পারি ব্যবসার ক্ষেত্রে, সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করবে। তাহলে এটার একটা সিলেবাস থাকলে ভালো হয়, তাই না? সিলেবাস কি আছে তোমাদের কাছে? সিলেবাসটা কি আছে? নাই। ধরো তুমি যদি এইটা সিলেবাস নিতে চাও, কিভাবে নিবা আমি টেকনিকটা তোমাকে দেখায় দিই। আচ্ছা, আমি এখন স্ক্রিনে যেটা দেখাচ্ছি, এটা কি দেখায় যে গুগল সার্চ, এটা কি এখন দেখাচ্ছে না? দেখাচ্ছে। গুড। তাহলে ধরো আমি যদি সিলেবাসটা পেতে চাই, তাহলে এই সিলেবাসটা আছে কোথায়? প্রথমত ধরে নেই কারিগরি শিক্ষা বোর্ডে আছে। কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েব অ্যাড্রেস জানো? তোমার কাছে কি খাতা কলম এরকম কোনো কিছু আছে কাছে?
আমার ক্লাসের জন্য তোমাকে একটা খাতা কলম রাখতে হবে হাতে। একটু কষ্ট করে নিতে পারো তোমার কাছে একটা কাগজ কলম? জি স্যার। তাহলে তুমি ওই কাগজ কলমে প্রথম কথা হচ্ছে যে তুমি মানে আজকের তারিখ দাও, আমার যে সাবজেক্টটা আমরা এখন পড়াচ্ছি সেই সাবজেক্টের নামটা লেখো, অর্থাৎ ই কমার্স, হ্যাঁ, এন্ড সিএমএস, হ্যাঁ, ক্লাস 1 আজকের তারিখ দিয়ে এটা একটু লিখে ফেলো আগে। লিখতে পেরেছো? জি স্যার। তাহলে ওইটা যদি লেখো, এরপর আমি লিখছি যে বিটিবির ওয়েবসাইটে কিভাবে সিলেবাস নামাবো। তাহলে লেখো যে বিটিবির ওয়েবসাইটে হলো www.biteb.gov.bd। দেখা যায় স্ক্রিনে? জি স্যার। একটু লিখে ফেলো। খাতায় লিখে ফেলো। তাহলে আমরা ওই ওয়েবসাইটে ঢুকলাম biteb.gov.bd। জি স্যার। তাহলে এই ওয়েবসাইটের পরে আমি যখন ক্লিক করলাম তখন আমরা যে সাইটটা পাবো এটাকে আমরা বলি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে দেখো পাঠ্যক্রম লেখা আছে, দেখা যাচ্ছে কি? জি স্যার। হ্যাঁ, তারপরে লেখা আছে ডিপ্লোমা পর্যায়। তাহলে ডিপ্লোমা পর্যায়ের উপরে আমি ক্লিক করব, কারণ আমরা ডিপ্লোমা পর্যায়ের কাজটা নিয়ে কাজ করছি। জি স্যার। তাহলে দেখো এই পর্যায়ে গেলে আমি কতগুলো জিনিস পাচ্ছি এখানে। টেক্সটাইল, জুট, গার্মেন্টস থেকে আরম্ভ করে অনেক কথা লেখা আছে। এইচএসসি, বিএম, আমি আস্তে আস্তে গেলাম কি যে ডিপ্লোমা ইন কমার্স, তারপরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স দেখা যায় এই যে ডিপ্লোমা জি স্যার, পাইছি স্যার। হ্যাঁ, তাহলে এখানে আমি যদি ডাবল ক্লিক করলে আরেকটা উইন্ডো পাইলাম, সেখানে আবার কোর্স স্ট্রাকচার এন্ড সিলেবাস কথা লেখা আছে। এই কোর্স স্ট্রাকচার এন্ড সিলেবাস এটার উপর ডাবল ক্লিক করলাম। এগুলো কিন্তু যারা এখন করতে পারছো না লিখে নিবা খাতায়, একটু খেয়াল করো বা ছবি তুলে নাও যেভাবে হোক। অ্যাডাপ্টার থাকে না, এটা কারেন্ট হইছে কিছুক্ষণের জন্য, কারেন্ট দেওয়ার পর। তারপর আমরা আমাদের এখন কোনটা কম্পিউটারের সাবজেক্ট, কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার দুই জিনিস। আমরা হলো কম্পিউটার, এটা টেকনোলজি, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখো এইখানে দেয়া আছে 7 সেমিস্টার, প্রথমেই 7, 6, 5 ইত্যাদি। আমি 7 সেমিস্টারের উপর ক্লিক করলাম। গুড, আমরা পেয়ে গেছি। এখন এখান থেকে ডাউনলোড, উপরের থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে আমার এই সিলেবাসটা ডাউনলোড হয়ে যাবে। বুঝাতে পেরেছি কি? জি স্যার। আরো কোনো সমস্যা আছে? একটু বুঝতে কোনো সমস্যা আছে বা ডাউনলোড করতে পারবো না এরকম কোনো বিষয় আছে? 7 সেমিস্টার কম্পিউটার। স্যার আমাদের তো কম্পিউটার সায়েন্স টেকনোলজি। না, কম্পিউটার, নট কম্পিউটার সায়েন্স। জি স্যার। অনলি কম্পিউটার। অনলি কম্পিউটার, কম্পিউটার টেকনোলজি। কম্পিউটার 7 সেমিস্টার। জি স্যার, পাইছি স্যার। তাহলে আমরা অনায়াসে এটা ডাউনলোড করে নিলাম। আমি আমার ওই গুগল ক্লাসরুমেও এই সাবজেক্টটা আপ করে দিব, এই সিলেবাসটা আমি এখনই করে দিচ্ছি, সমস্যা নাই। তাহলে ওখান থেকেও তুমি নিতে পারবা। আর আমরা স্ট্যান্ডার্ড এই জায়গাটা আমরা জানলাম কিভাবে সেখান থেকে নেওয়া যায়। ওকে, জি স্যার। ডাউনলোড করতে পারবো তো? কিভাবে ডাউনলোড করবো? জি স্যার, ডাউনলোড করতে সোজা। হ্যাঁ, সোজা, রাইট। তারপরে একটু শুনে নেই, সবাই জন্য সোজা কিনা বুঝতে হবে না। হুমায়ুন, কি বুঝতে পেরেছো কথা? জি স্যার। রায়হান, কোনো সমস্যা আছে? না স্যার। পারবো তো আমরা সবাই? জি স্যার। হ্যাঁ, আকরাম পাবো? সজল তুমি কি জি পারবে? স্যার। সজল কি জি বুঝতে স্যার, পেরেছো? জি তাহলে স্যার। আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। গুড, ভেরি গুড।
ডাউনলোড করবো। আর অন্যত্র আমি আগেও বলে দিয়েছি, আমার কাছে কিন্তু আছে, ওই সিলেবাসটা তোমরা ওখানে পাবে, সমস্যা নাই। আমি এখান থেকে এখন বেরিয়ে যাই, আমি আগের জায়গায় চলে গেলাম, আমার গুগল ক্লাসরুমে চলে গেলাম। তো সেই সিলেবাসে যে বিষয়টা আছে আমরা বললে যে এই সিলেবাসের মধ্যে লার্নিং আউটকাম কি কি আছে খেয়াল করে দেখো। প্রথমে বলেছে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ই কমার্স বিজনেস মডেলস, ই কমার্স ইনফ্রাস্ট্রাকচার, ই কমার্স মার্কেটিং কনসেপ্ট, ই কমার্স এনভায়রনমেন্ট, ই কমার্স পেমেন্ট সিস্টেম, ই কমার্স সিকিউরিটি সিস্টেম, আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ CMS, হ্যাঁ, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটের ক্ষেত্রে এটা আছে। তো আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 8টা টপিক নিয়ে কথা বলবো, চেষ্টা করব আমরা এই সেমিস্টার জুড়ে এইটা যে কয়টা 8টা 10টা 12টা যে কয়টা আমরা ক্লাস পাই তার মধ্যে থেকে এই টপিকগুলো সম্বন্ধে একটা ধারণা নেওয়ার ইচ্ছা আমাদের আছে। আমরা হার্ডলি চেষ্টা করব, এবং আমার মনে হয় যে তুমি যদি ক্লাস ফলো করো আশা করি এইটা কষ্টকর হবে না। যদি তুমি খাতায় খালি একটু লেখো, আমি যেগুলো বলছি খালি খাতায় লিখে রাখবা, পরবর্তীতে খাতার পৃষ্ঠাটা উল্টালেই হবে। আর গুগল ক্লাসরুমে লিঙ্ক তো দিয়েই দিলাম, এই লিঙ্কে ঢুকলেই তুমি আমার যে এই ইয়াটা অ্যাটলিস্ট আছে, যে মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা, সেটা তুমি দেখলে চলবে। আর তার চেয়েও পরের যে ব্যাপারটা, একই সঙ্গে আমরা এই যে যতগুলো ক্লাস হচ্ছে আমি চেষ্টা করব যে ভিডিও রেকর্ডিং হবে, এই রেকর্ডিংটা আমি এডিট করে তোমাদেরকে ইউটিউব দিয়ে দেবো, এবং ইউটিউব লিঙ্কও তোমাদেরকে এই গুগল ক্লাসরুমে তুমি পাবে। ফলে স্যার এটা কি স্যার ক্লাসরুমে পাওয়া যায় স্যার? আপনি যদি ক্লাসরুমে দিয়ে দেন তাহলে আমরা ডাইরেক্ট ভিডিও পাবো। না, আমি তো ক্লাসরুমে দিয়ে দিব বলছি। ও আমি এটা রেকর্ড করে রাখছি, করে তারপরে আমি ডাইরেক্ট গুগল ক্লাসরুমে লিঙ্ক দিয়ে দিব। বুঝতে পেরেছো আকরাম? স্যার ক্লাসরুমের লিংকটা যদি আবার একটু কাইন্ডলি দিতেন চ্যাট বক্সে। আচ্ছা, চ্যাট বক্সে দিয়ে দিয়েছি অলরেডি, লিঙ্কটা দেখো চ্যাট স্যার বক্সে আমি দিয়ে। জয়েন করেছি তো, তাই চ্যাট বক্সে পাবো না। আচ্ছা, আমি রিসেন্টলি আমি আবার তোমাকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আর তুমি একটা কাজ করো, তুমি তোমার ইমেইল অ্যাড্রেসটা দাও চ্যাট বক্সে, ইমেইল জি স্যার, অ্যাড্রেসটা দাও, আমি ইমেইল অ্যাড্রেস ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে আমরা একটু ফিরে যাই, তুমি দিতে থাকো, এই ফাঁকে আমি একটু কথা বলি। দেখো, প্রথম কথা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ই কমার্স। সেখানে আমরা ই কমার্সের সংজ্ঞাটা আগে একটু জানি। ই কমার্সের সংজ্ঞা খুব ইজিলি রাখবো, বেশি ঝামেলা বেশি মনে করার কিছু নাই। যে ই কমার্সটা কি হিসেবে জানে? ইলেকট্রনিক কমার্স। ই বলতে ইলেকট্রনিক, তাহলে ইলেকট্রনিক কমার্স অর ইন্টারনেট কমার্স, ঠিক আছে? যা রেফার করে, কি হিসেবে রেফার করে? টু দ্য বাইং অ্যান্ড সেলিং অফ গুডস অর সার্ভিস। তার মানে কেনা বেচা করবে কি? কোনো প্রোডাক্ট। গুডস বলতে বাজারে যেসব পণ্য আছে সে পণ্যকে বোঝাচ্ছে, অর সার্ভিস, শুধু পণ্য না, সার্ভিসটাও কেনা বেচা করা যায়। যেমন তুমি যে বললা যে ফ্রিল্যান্সিং করি, তাহলে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে মনে করো কাউকে ওয়েবসাইট ডেভেলপ করে দিবা, ওটাও তোমার একটা সার্ভিস, সেই সার্ভিসটা তুমি প্রোভাইড করতে পারো। অথবা কোনো একটা প্রতিষ্ঠানে তুমি এই অনলাইন বেসিসের কোনো সার্ভিস প্রোভাইড করতে চাও, তাহলে ওটাও হতে পারে। তোমাকে কন্ট্যাক্ট করলো যে তুমি অনলাইনে আমাকে এই সার্ভিসটা দিবা, তাহলে একটা তো গুডস হতে পারে আর একটা সার্ভিস হতে পারে। তুমি যেমন দিবা বলছো, তেমনি তুমি নিতেও পারো আরো কারো কাছে সার্ভিস, ঠিক আছে? তাহলে মোট কথা হচ্ছে ইলেকট্রনিক্স যে কমার্স অথবা ইন্টারনেট যে কমার্স, সেটার মাধ্যমে কেনা বেচা করা যাবে কি? কোনো পণ্য অথবা সার্ভিস ইউজিং দ্য ইন্টারনেট ব্যবহার করে, অ্যান্ড দ্য ট্রান্সফার অফ মানি অ্যান্ড ডেটা টু এক্সিকিউট দিস ট্রানজাকশন। তাহলে শুধু তো আমি কিনতে চাইলে, বিক্রি করতে চাইলে এর সঙ্গে তো মনিটরি একটা ব্যাপার, ফাইন্যান্সিয়াল ব্যাপার চলে আসে। তাহলে এই ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনটা কিভাবে হবে? এই ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনটা এখন কিন্তু অনায়াসে পেয়ে যাচ্ছ। এইভাবে বিভিন্ন ধরনের এই কার্ড তৈরি হয়েছে, এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলো কিন্তু কার্ড আছে, সেই কার্ড ব্যবহার করে
আমরা কেনা বেচা করে থাকি, ইতিমধ্যে এটা মানে কম বেশি সবাই জান। তাহলে সেই কার্ডগুলো এবং তার সঙ্গে কিছু ডকুমেন্টস আদান প্রদান করা লাগে। তুমি যখন কোনো জিনিস নিবা তাহলে সেখানে ওয়ার্ক অর্ডার প্লেস করতে হবে, তাহলে সেই অর্ডারটা কিভাবে প্লেস করবে সেখানে রেডিমেড ফরম্যাটে আছে, জাস্ট তুমি লিখে ক্লিক করে সিগনেচার করে ছেড়ে দিলে এবং টাকাটা পেমেন্ট করে দিলে তুমি কিন্তু কাজটা পেয়ে যাবে। এখন সেই ক্ষেত্রে যার কাছে তুমি অর্ডারটা প্লেস করলে তারাও তো তোমাকে মালটা বুঝায় দিবে, তাহলে সে ওই অ্যাকাউন্টস এটা মেনটেন করবে এবং সেই অনুযায়ী সে কি করবে, ও দায়িত্ব নিয়ে শিপমেন্ট করে যদি দেশের মধ্যে হয় তাহলে যেভাবে হোক মালামালটা তোমার কাছে পৌঁছা দেবে। এখন দেখো কত সোজা, এই যে তোমার মানে ফুড পান্ডা এরা সার্ভিস দিচ্ছে, এও কিন্তু তোমার অনলাইনে অর্ডার দিচ্ছে, খাবার কিন্তু তোমার বাসায় পৌঁছায় দিয়ে যাচ্ছে। এবং তারা সেজন্য এই সাইকেল নিয়ে, যার সাইকেল আছে সে সাইকেল দিয়েও ওদের সঙ্গে সার্ভিস প্রোভাইড করতেছে, সেই ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে যেখানে যেরকম দরকার, কোনো জায়গায় সাইকেল থাকতে পারে, কোনো জায়গায় গাড়ির ব্যবস্থা, কোনো জায়গায় হুন্ডার ব্যবস্থা, কোনো জায়গায় শিপ দরকার হতে পারে, প্লেনের দরকার হতে পারে, যেভাবে হোক তাহলে মালামালটা তাকে পৌঁছায় দিতে হবে, তার বাসায় পৌঁছায় দিতে হবে, ডোর টু ডোর পৌঁছাইতে হবে। তাহলে এখানে কতগুলো ব্যাপার রয়ে গেছে, আমরা সেগুলো দেখবো। তাহলে ই কমার্স সোজাসুজি ব্যাপার যে কেনা বেচা করা হবে পণ্য এবং সার্ভিস ইন্টারনেটের মাধ্যমে, এবং একই সঙ্গে মানি ট্রানজাকশনের বিষয়টা এবং মালামাল ট্রান্সফারের বিষয়টা এখানে সংযুক্ত আছে। তাহলে ই কমার্স ইজ অফেন ইউজ টু রেফার টু দ্য সেল অফ ফিজিক্যাল products online, but it is also describe any kinds of commercial transaction that is facilitated through the internet. মানে ইন্টারনেট দিয়ে যত ধরনের ফ্যাসিলিটেশন দেওয়া যায় সেগুলো তার মধ্যে আসবে। যাই হোক, মোটামুটি ভাবে তুমি যদি এক লাইনেও সংজ্ঞা লেখো তাহলে একটুকু বললে হবে যে ই কমার্স কি। ই কমার্স একটা ইলেকট্রনিক কমার্স বা ইন্টারনেট কমার্স, যার মাধ্যমে পণ্য অথবা সার্ভিস বেচা কেনা করা হয় ইন্টারনেটের মাধ্যমে, একই সঙ্গে টাকা ট্রান্সফার করা হয় ইন্টারনেটের মাধ্যমে। ব্যাস এটুকু বললে কিন্তু তোমার কাজ শেষ। যত কম কথা বলতে পারো কোনো সমস্যা নেই, তুমি যদি একেবারেও না পারো তাও যদি এই কথাটুকু লেখো যে ই কমার্স কি, ই কথাতে বোঝো ইলেকট্রনিক, তাহলে ইলেকট্রনিক্স কমার্স যার মাধ্যমে পণ্য এবং সার্ভিস বেচা কেনা করা হয় ইন্টারনেটের মাধ্যমে, এইটুক কথা যদি বলো তাহলেও তোমাকে কিন্তু ফুল মার্ক দেবে। আমি কি বুঝাইতে পারছি আকরাম? জি স্যার। হুমায়ুন, এইটুক লিখতে কি কোনো কষ্ট হবে এক লাইন লিখতে? তাহলে তুমি খাতায় আগে একটা লাইন অন্তত লেখো, কষ্ট করে একটা লাইন একটু লেখো যে ই কমার্স কি, যা মানে ই কমার্সের হচ্ছে ইলেকট্রনিক কমার্স অথবা ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে পণ্য কেনা বেচা করা হয়। পণ্য অথবা সার্ভিস, দুটা কথা বলবা, পণ্য অথবা সার্ভিস কেনা বেচা করা যায়। ব্যাস, করা হয়। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। জি। পরেরটা একটা হিস্ট্রি, এটা না লিখলেও চলবে, জাস্ট জানার বিষয় যে ই কমার্সের হিস্ট্রির কথা বলছে, যে শুরুটা হয়েছে কোথায়, ফার্স্ট এভার অনলাইন সেল কোথায়, বলছে যে অন দা আগস্ট 11, 1994। তাহলে ছোট্ট করে একটু লেখো যে শুরুটা হয়েছে এই আগস্ট, এটা তো আগস্টের মাস, আজকে কয় তারিখ, 10 তারিখ, তাহলে আগামীকালকে কিন্তু 11 তারিখ। তাহলে 11ই আগস্ট 1994 সালে প্রথম কি বিক্রি করেছে, একটা সিডি বিক্রি করছে তার বন্ধুর কাছে। সিডি, কম্প্যাক্ট ডিস্ক, ওই যে সিডি আছে না, লেখা দেখাচ্ছে না সিডি, জি স্যার। হ্যাঁ সিডি বিক্রি করেছে। তাহলে এটা ওয়েবসাইট দিয়ে বিক্রি করেছে, ওয়েবসাইট নেট মার্কেট বলছে এটাকে, এবং এটাকে বলছে আমেরিকান রিটেইল প্ল্যাটফর্মে। তাহলে একটু ছোট করে একটু লিখতে পারো যে প্রথম হয়েছে 11 আগস্ট 94 সালে একটা সিডি বিক্রি করছে আমেরিকার বা ওয়েবসাইট নেট মার্কেট, এটা একটু লিখতে পারলে ভালো, না লিখতে পারলে আমেরিকায় প্রথম একটা সিডি বিক্রি করেছে 11ই আগস্ট 94 সালে। এই হলো, এটাকেই ধরা হয় যে ই কমার্সের শুরু। ক্লিয়ার করছে এটা? জি স্যার। গুড। এখন আসো,
এইটা লিখতে হবে, টাইপস অফ ই কমার্স মডেল, নামগুলো লিখতে হবে। আমি 4টা নাম বলছি, 4টা তোমাকে লিখতে হবে। খাতায় লেখো যে টাইপস স্যার। অফ কমার্স মডেল। প্রথমটা লিখছে বিজনেস টু কনজিউমার, B2C। কনজিউমার। হ্যাঁ, B2C। দেখে ফেলছি স্যার। হ্যাঁ, তো এটা বলতে বোঝাচ্ছে কি, শুধু একটা কথা যে বিজনেস করবে কি, বিজনেস when a business sells a good or service to an individual customer, মানে একজন মানে ব্যবসায়ী সে কি করবে, সে তার মালামাল অথবা সার্ভিস একজন ইন্ডিভিজুয়াল কাস্টমারের কাছে বিক্রি করবে, আলাদা ইন্ডিভিজুয়াল কাস্টমার। তো এটা একটা এক্সাম্পল দিয়েছে, কেমন, যেমন ইউ বাই এ পেয়ার অফ শুজ ফ্রম অ্যান অনলাইন রিটেইলার। তুমি যদি এক জোড়া জুতা কিনতে চাও, এই ক্ষেত্রে একজন কাস্টমার সে একটা জুতা কিনবে, সে কি করবে, ওয়েবসাইটে ঢুকলে এই ধরনের যেসব কোম্পানি আছে যারা ব্যবসা করে অনলাইনে, তাদের এইখানে পণ্যগুলো সাজানো আছে, তার মধ্যে একটা জুতার সাজানো আছে, সেই জুতাটা সে সিলেক্ট করলো, সে কিনলো রিটেইলার হিসেবে। তাহলে অনলাইনে রিটেইলার হিসেবে সে এক জোড়া জুতা কিনলো, এইটা একটা এক্সাম্পল। সেটা কি, B2C। ক্লিয়ার? তাহলে B2C লিখলা, সেটা হলো বি মানে বিজনেস বোঝায়, সি বলতে কাস্টমার বোঝায়। কাস্টমার কি করবে, পণ্য অথবা সার্ভিস বিজনেস কোম্পানি থেকে কিনবে, ব্যাস। তাহলে সংক্ষেপে লিখলা একটা নাম, বিজনেস টু কনজিউমার। দ্বিতীয়টা বিজনেস টু বিজনেস, তাহলে B2B। দ্বিতীয়টা কি রায়হান? রায়হান কি শুনতে পাচ্ছ আমাকে? রায়হান, B2B হ্যাঁ business. B2B বলো তো কি লেখা আছে বা কি বোঝো কিনা তুমি, বিজনেস টু বিজনেস জিনিসটা কি? When businesses sell a good service, another service, and businesses sell software service and other business user. যখন স্যার কোনো হ্যাঁ। মানে ভালো সার্ভিস মানে ভালো সেবা প্রদান করে থাকে, হ্যাঁ, তখন another business মানে আদার যে মানে অন্য একটা বিজনেস কোম্পানিকে সে একটা কোম্পানি সফটওয়্যার বিক্রি করে, সফটওয়্যার বিক্রির জন্য মানে ইউজ করে। হ্যাঁ, তার মানে দুইটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা Just ব্যবসা like আরেকটা আমি ব্যবসা স্যার বলছি, প্রতিষ্ঠান। বলো। স্যার বলতেছি স্যার, যখন এটা ফুড পান্ডায় জাস্ট আমরা ওরা খাবার ডেলিভারি দেয়, এখন আমরা যেটা অনলাইনে পে করি সেটা হলো সফটওয়্যার যে বিকাশে পে এর মাধ্যমে, এখন অন্য একটা সফটওয়্যার ইউজ করতে, এরকম গুড পজিশনের জন্য স্যার আদার সফটওয়্যার ইউজ করা হয়ে থাকে। এর জন্য এটা বুঝেছেন স্যার, বিজনেস টু বিজনেস এর হ্যাঁ, ক্ষেত্রে এটা একটা তুমি ভালো কথা বলছো, যে ধরো একটা কোম্পানি সে কি করে, সে সফটওয়্যার তৈরি করে, ঠিক আছে, জি স্যার, সে তার সফটওয়্যারটা বিক্রি করবে। তো সে মনে করলো, তুমি যেমন ফুড পান্ডার কথা বললা, যে ফুড পান্ডা তো বেচা কেনার জন্য তার একটা সফটওয়্যার লাগবে, এই সফটওয়্যার ছাড়া তো স্যার। সে ব্যবসা করতে পারছে না। তাহলে সে না স্যার, সফটওয়্যার তার নিজে তো আর তৈরি করবে না, সে সফটওয়্যারটা না কোন স্যার, কারো কাছ দিয়ে সে কিনবে। তাহলে এই যে বিজনেস যারা এই সফটওয়্যার তৈরি করে বা সফটওয়্যার তৈরি করা কোম্পানি, তার সঙ্গে কন্ট্যাক্ট করলো যে আমাকে এই ধরনের একটা সফটওয়্যার তৈরি করে দাও, দেন সে সফটওয়্যারটা তৈরি করে তাকে দিল। তাহলে দুইজনই জি কিন্তু স্যার, বিজনেস কোম্পানি, ফুড জি স্যার, পান্ডা বিজনেস টু বিজনেস। বিজনেস কোম্পানি, আবার আরেকজন সফটওয়্যার তৈরি করা, সে আরেকটা সফটওয়্যার উৎপাদন কোম্পানি। তাহলে এই সফটওয়্যার তৈরি করে সে কি করলো, সে ফুড পান্ডাকে দিল, হতে পারে। এটা গেল তুমি এটি বুঝলাম। সার্ভিসের কথা। যদি গুডস হয়, মনে করো যে ওই ফুড পান্ডার অনেক আইটেম, হ্যাঁ, তারা তো নিজেরা হয়তো স্যার। তৈরি করে নাই, এমন এক কোম্পানি না আছে স্যার, তারা অন্যরা তৈরি করে, সে ফুড পান্ডাকে সাপ্লাই দেয়, জি স্যার, বুঝতে পারছো? তাহলে সে বাল্ক অ্যামাউন্টে ওই প্রোডাক্টটা তৈরি করে ফুড পান্ডাকে সাপ্লাই দিয়েছে ফিজিক্যালি, এবং ফুড পান্ডা কি করলো, সেটা কাস্টমারের কাছে বিক্রি করলো। তাহলে জি এই স্যার, ক্ষেত্রে কিন্তু সেই পণ্যটাও কিন্তু সে আর একটা বিজনেসম্যানের কাছে কিনে ব্যবসা করলো। জি স্যার, তাহলে আমি কি বুঝাইতে পেরেছি কথাটা? জি স্যার। হাইরুজ্জামান, কথাটা বুঝেছো? জি স্যার। আকরাম? জি স্যার, বুঝেছি। তাহলে দুটা কিন্তু দুই জিনিস, একটা কাস্টমারের কাছে বিক্রি করা এক জিনিস, আর ব্যবসা কোম্পানির মধ্যেও আদান প্রদান হতে পারে। তারপরে একটা বলছে কাস্টমার টু কাস্টমার, C2C, ঠিক আছে? তাহলে C2C কি হচ্ছে,
এই আকরাম তুমি বলো। স্যার এইখানে আমার একটা কথা আছে। বলো। আমি যখন পণ্যটা বিক্রি করব তখন তো আর আমি কনজিউমার থাকতেছি না, তখন আমি বিক্রেতা হয়ে যাচ্ছি। তো এইখানে কিভাবে কাস্টমার টু কাস্টমার হলো, মানে কনজিউমার টু কনজিউমার হলো? আচ্ছা, না এখানে ঠিক আছে, তাহলে তুমি আগে বলছে কি, when a customer sells a good or service to another customer, that is ব্র্যাকেটে লিখেছে you sell your old furniture on a eBay to another customer। তাহলে এখন যেটা বলছে যে তোমার পুরানো একটা আইটেম তুমি বিক্রি করে দিচ্ছ, যেটা আমার ইন্ডিভিজুয়ালি বিক্রি করে না কাস্টমাররা, অনলাইনে ইয়ে দেয় না, victoria.com সে বিক্রি করছে বিক্রয়.com Yes, sir. তাহলে কি আছে, তাহলে এখানে কি কাস্টমার টু কাস্টমার না? জি জি, স্যার স্যার। তার মানে এখানে ব্যবসায়িক কোনো ইয়ে থাকতেছে না আর কি। ব্যবসায়ী ওটা থার্ড পার্টি, আর একটা ধরো বিক্রয়.com তার কাছে একটা কমিশন নেয়, সেটা তার আলাদা ব্যাপার, জি স্যার অ্যাপস এর মাধ্যমে ওরা ইউজ করার মাধ্যমে ওরা চার্জ কাটে চার্জ কাটে, সেটা তার আরেকটা ব্যবসা, সেটা ওর বাইরেই। কিন্তু কাস্টমার তো ডাইরেক্ট আরেকটা কাস্টমার পাচ্ছে না, হ্যাঁ স্যার, পাচ্ছি। ইভেন সে কাস্টমার নিজেও এরকম একটা মানে আলাদাই, মানে বেস্ট হচ্ছে সে এরকম একটা থার্ড পার্টির মাধ্যমে তার যাওয়াটা অনেক ইজি, যেটা তুমি বললা যে বিক্রয়.com। বুঝতে বিক্রয়.com পারছি। কিন্তু ডাইরেক্ট বিক্রি করছে না, কাস্টমার যে বিক্রি করছে সে ওখানে অ্যাড দিচ্ছে, অ্যাড দেওয়ার পরে আরো যে কাস্টমার কিনতে চায় সে কিনে নিচ্ছে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এরকম আছে এই কাস্টমার যদি- ডাইরেক্ট সে কিন্তু সবসময় সেল করে না না, সচরাচর সেল করে না ওই কাস্টমার, পার্টিকুলার ওই আইটেমটা বিক্রি করেছে। কিছু জি, কিছু কাস্টমার এরকম দুই একটা আইটেম বাইরে থেকে আনে টানে আবার ওই রকম নেটে দিয়ে দেয়, সেখান থেকে কাস্টমার ডাইরেক্ট নিয়ে নেয়, সেটা ওসব বিজনেস, সেটা বিজনেসের দিকে যায়। কিন্তু বাট এইটা যেটা তুমি বললা যে বিক্রয়.com একটা ভালো উদাহরণ দিলা, যে সে জি, স্যার। এই কাজটা করছে, কাস্টমার টু কাস্টমার লিঙ্ক হচ্ছে, বাট বেচাকেনা করছে কাস্টমার টু কাস্টমার। আমি কি এখন ক্লিয়ার করেছি? জি জি, স্যার, স্যার। ক্লিয়ার। হ্যাঁ, এই যে এখন ই বাই লিখে দিয়েছে, ই বাই। তারপরে আসি কাস্টমার টু বিজনেস। তাহলে কাস্টমার টু বিজনেস হলে কি হবে? স্যার কাস্টমার বিজনেস স্যার যে মনে করেন স্যার কোনো সবজি টবজি যখন আমরা কিনি স্যার, দোকান থেকে কৃষকের কাছ থেকে নিয়ে ওরা মানে ওরা তো কাস্টমার, সে তো একদম কাস্টমার, কিন্তু তখন বিজনেসের জন্য কিন্তু আমরা বড় একটা পাইকারি রেটে যেটা কিনি ওইটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে স্যার। আচ্ছা, when a এটা customer বুঝলাম। sells their own product or service to a business or organization জি that স্যার an influencer offers exposure to their online audience in exchange for এক্সচেঞ্জ a fee ফ্রি or a photographer license লাইসেন্স their photo for a business to use। তাহলে অনেক সময় কাস্টমারও সেল করতে পারে বিজনেসম্যানের কাছে প্রোডাক্ট জি স্যার হিসাবে, যে তার আইটেম গুলো সে বিক্রি করতে পারে অডিয়েন্সের কাছে। ইনফ্লুয়েন্স অফার এক্সপ্লোর, আচ্ছা, টু দেয়ার অনলাইন অডিয়েন্স ইন এক্সচেঞ্জ ফর এ ফি। আচ্ছা, ফি এক্সচেঞ্জ করে, মানে ফি প্রদান করে। তার মানে ঠিকই আছে, তুমি যে কথাটা বলছো ঠিকই আছে। when a customer sells their own product, তার নিজস্ব যে প্রোডাক্ট গুলো থাকে সে বিক্রি করে। আমি কথার কথা অনেক এই যে নিজে আমি মানে কাস্টমার হিসাবে আমি কিছু জিনিস কিনে আবার কি করি, বিক্রিও করি। স্যার পাইকাররা যখন কিছু কিনে ওইটা পাইকার। আবার বড় বড় কোম্পানির কাছে বিক্রি করে, ওইটাও তো কাস্টমার টু বিজনেস হয় স্যার। ইয়েস হ্যাঁ এটাই হ্যাঁ 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 এটাই বলছি হ্যাঁ, ঠিকই ধরেছে, ওই টাইপেরই অ্যাক্টিভিটিস। তাহলে আমরা বুঝলাম যে শব্দ হচ্ছে দুটো, একটা হলো বি আর একটা সি। এই বি আর সি কে পারমুটেশন করলে চারটেই হয়, তাই না? একটা হলো জি, বি স্যার। টু সি, বি টু বি, সি টু সি, সি টু বি। ক্লিয়ার? স্যার বর্তমানে এটা বাংলাদেশে তো B2B টা বেশি চলতেছে, মানে আইটি ইন্ডাস্ট্রিতে স্যার। হ্যাঁ, হতে পারে, সবটাই আছে, তুমি সবটাই মিলায় পাবা, একটা না সবটাই পাবা। তাহলে চার রকমের আমরা জানলাম,
ই কমার্স মডেল হচ্ছে 4 রকম, ওই 4 রকম কথা তুমি নিজে এইটাতে বুঝলেই লিখতে পারবো 3-4 কথা। তো ঠিক আছে, আমরা আর একটু সামনে যাই, আমার তো সময় একটু কমে যাচ্ছে, আর একটু ফাস্ট যাই। এখানে ছোট কথা দেখে নিতে হবে যে এই এক্সাম্পল আছে কতগুলো, ওই যে রিটেইলার হিসেবে যদি কাজ করে এগুলো সব মিলাতে পারবো ওই আগেরটার সঙ্গে। রিটেইলার প্রথমটার সঙ্গে মেলে, হোলসেল জিনিসটা কি, তারপরে ড্রপ শিপিং, তাহলে দিস সেল অফ এ প্রোডাক্ট হুইচ ইজ ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড শিপড টু দ্য কাস্টমার বাই থার্ড পার্টি। তাহলে আমাকে যদি থার্ড পার্টির মাধ্যমে কোনো জিনিস প্রোডাক্ট পাঠাতে হয়, যেমন বললাম যে শিপমেন্ট করতে হয়, এই যে বড় বড় আইটেম, আমি একটা হয়তো লিফট কিনবো ইটালির থেকে, তাহলে সেই তার সঙ্গে যদি আমি অনলাইনে কন্ট্যাক্ট করে ফেলি, পেমেন্ট করি, তাহলে আমার মালটা শিফটের মাধ্যমে পেমেন্ট পৌঁছাবে। তাহলে এই যে ড্রপ শিপিং বুঝাতে, এই শিপ হলো থার্ড পার্টি, সে আমাকে সহযোগিতা করে, থার্ড পার্টিও আমার সঙ্গে কমিউনিকেট করতে পারে একইভাবে। ক্রাউড ফান্ডিং, তাহলে জনগণ যেভাবে ফান্ডিং করে, দ্য কালেকশন অফ মানি ফ্রম কনজিউমার্স ইন অ্যাডভান্স অফ এ প্রোডাক্ট বিং অ্যাভেলেবল ইন অর্ডার টু রেইজ দ্য স্টার্ট আপ ক্যাপিটাল নেসারি। তার মানে আমাকে যদি বলছে যে আমি যদি কোনো একটা কাজ করতে চাই, তাহলে আমাকে এই ফান্ড সংগ্রহ করার প্রয়োজন হতে পারে। এই ফান্ড সংগ্রহ করার পদ্ধতি যেটা, সেটাকে আমরা বলছি ক্রাউড ফান্ডিং। সাবস্ক্রিপশন, কখনো কখনো মানে কোনো কাজের জন্য ডোনেশনের আকারে দিয়ে থাকে। দা অটোমেটিক রিকারিং পারচেস অফ এ প্রোডাক্ট অর সার্ভিস অন এ রেগুলার বেসিস আনটিল দ্য সাবস্ক্রাইবার চুজেস টু ক্যান্সেল। তার মানে আমাকে জানি কোথাও যদি মনে করো যে মাসে মাসে তোমাকে টাকা দেয়, প্রত্যেকটা পত্রিকা নিচ্ছ, তোমাকে মাসে মাসে পত্রিকা দিচ্ছে, এবং প্রত্যেক মাসে মাসে কিন্তু তোমাকে এই সাবস্ক্রিপশনটা পে করতে হয়। যত সময় পর্যন্ত তুমি কি পে করবা তত সময় কিন্তু মালটা পাবে, যখন তুমি এটা ক্যান্সেল করে দিবা তখন আর মালটা সেভাবে যাবে না। তাহলে এই সাবস্ক্রিপশন দেওয়ার বিষয়টা মানে মান্থলি পেমেন্ট করার বিষয় থাকতে পারে, ডেইলি পেমেন্টের বিষয় থাকতে পারে, ইয়ারলি পেমেন্টের সাবস্ক্রিপশনের সিস্টেম থাকতে পারে। ফিজিক্যাল প্রোডাক্টের কথা বলছে, এনি টেঞ্জেবল গুড দ্যাট রিকোয়ার্স ইনভেন্টরি টু বি, তারপরে কি রিপ্লেনিশড অ্যান্ড অর্ডার টু বি ফিজিক্যালি শিপড টু কাস্টমার্স অ্যাজ সেলস আর মেড। তার মানে ফিজিক্যাল যে প্রোডাক্টগুলো, সেই জায়গায় যদি বাস্তব যে সম্মত প্রোডাক্ট, টেঞ্জেবল গুড বলতে বাস্তব প্রোডাক্ট, সেইগুলোর জন্য একটা ইনভেন্টরি তৈরি করা হয়। তার মানে কি, সেই আমার এই যে ওয়েবসাইটে যখন মালামালগুলো থাকবে, আমি প্রোডাক্ট বললাম এটা এতগুলো আছে কোয়ান্টিটি, একটা অর্ডার হয়ে গেলে সেটা শিপমেন্ট হয়ে গেলে অটোমেটিক্যালি ওই জায়গায় আবার প্রোডাক্ট সেট করতে হবে। এই যে প্রসেসগুলো, সেটা মেনটেন করাটা একটা ব্যাপার, সেটা করে থাকে, শিপমেন্ট হয়ে থাকে। ওই যখনই যেটা বিক্রি হয়ে চলে যাবে তখনই আবার এটা রিপ্লেস হয়ে এই জায়গায় আরেকটা আসবে। ডিজিটাল প্রোডাক্ট, ডাউনলোডেবল ডিজিটাল গুডস, কিছু কিছু আইটেম আছে না, যেমন এই যে সফটওয়্যার বিক্রি করছে ডাউনলোডেবল, এইগুলো কিন্তু ডিজিটাল প্রোডাক্ট। তারপরে তুমি যদি ওয়েবসাইট তৈরি করে দাও, ডাউনলোড করে সে ব্যবহার করতে পারে, সুতরাং এগুলো ডিজিটাল প্রোডাক্ট। সার্ভিসেস, এই স্কিল অর সেট অফ স্কিলস প্রোভাইডেড টু দ্য এক্সচেঞ্জ অফ কম্পেনসেশন, মানে পয়সার বিনিময়ে যে আমার সার্ভিসটা প্রোভাইড করা হয়, স্কিল যেটা অ্যাক্টিভিটিস প্রোভাইড করা যায়, সেটাও একটা কাজ, এগুলো না আমার হতে পারে। তোমাদের ক্লাস কয়টা পর্যন্ত বলো তো? এক পিরিয়ডের না? এক পিরিয়ডের। তোমাদের এরপরে কি ক্লাস? আমাদের আজকে হ্যাঁ, অন্য কোনো ক্লাস এই মুহূর্তে নাই তো নাকি? তাহলে আমি কি আর একটু কন্টিনিউ করব? হ্যাঁ, বোরিং লাগছে না তো? খারাপ লাগছে না তো? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আর একটু কন্টিনিউ করি। তো এখানে দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ ই কমার্স টেকনোলজি, আমি সংক্ষেপে নামগুলো বললাম, এই নামটা একটু লিখে নিতে হবে কাগজে, যে কি কি বৈশিষ্ট্য, কারণ পরীক্ষায় আসবে যে ক্যারেক্টারিস্টিক্স অফ ই কমার্স টেকনোলজি। সে বলছে, প্রথম কথা লিখছে, লেখো গ্লোবাল রিচ। তার মানে কি, এটা বিশ্বব্যাপী কিন্তু এটা পৌঁছানো সম্ভব। তার মানে তুমি যদি মানে
নেটে এই ওয়েবসাইটে তুমি দিয়ে দাও, সেটা ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড মানে কি গ্লোবালি রিচ করা সম্ভব। আসলে যারা অ্যালাউ করছে সব জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়, সে অ্যামাজন তোমাকে এখন দেখো ইন্টারন্যাশনালি অনেক কোম্পানি কিন্তু ব্যবসা করতেছে ওয়ার্ল্ড ওয়াইড, তাই না? তাহলে এটা গ্লোবালি রিচ করা যায়, এটা একটা বৈশিষ্ট্য। লোকেশন, একটা ধরো ট্রেডিশনাল প্রতিষ্ঠানের জন্য কিন্তু ব্যবসায়িকদের জন্য একটা লোকেশন তার লাগে। সে মিরপুর 10 নম্বর একটা অফিস, আমরা আইএসটি যদি আমি বলি যে এখানে ফিজিক্যালি একটা আছে, বাট আমি যদি অনলাইনে এই শিক্ষা প্রদানের ব্যবস্থা করি তাহলে কিন্তু এটা গ্লোবাল লিঙ্কে চলে গেল। তার মানে আমার একটা অ্যাড্রেস থাকবে, সেটা তোমার আকাশের ঠিকানা, হ্যাঁ, গ্লোবাল অ্যাড্রেস www দিয়ে একটা অ্যাড্রেস, সেই অ্যাড্রেস যদিও ওইটা রেজিস্ট্রেশনের বিষয় থাকবে, সেই জায়গাটায় হয়তো পার্টিকুলার একটা ফিজিক্যাল অ্যাড্রেস চলে আসবে, বাট এই ক্ষেত্রে লোকেশনটা আমাকে বলছে যে এইভাবে আমি চিন্তা করতে পারি। কারণ তাকে, সেটা তো একটা ইন্টারন্যাশনাল যে ব্যবসায়ী করি না কেন, তাকে কিন্তু ট্রেস আউট করার একটা জায়গা কিন্তু থাকতে হবে। সে সেইভাবে যদি রেজিস্টার্ড না হয় তারা কিন্তু একটা ব্যবসা করতে দেবে না। ইন্টারন্যাশনাল কিছু রুলস রেগুলেশন মেনটেন করে আমাকে কিন্তু কাজ করতে হবে, হ্যাঁ, ফ্রড করার যাতে সুযোগ না থাকে সেটাও থাকতে হবে। সো ইন দ্যাট সেন্স লোকেশন, এটা ইন্টারন্যাশনালি লোকেশন আমরা ইউজ করতে পারি ওয়েবসাইট দিয়ে। তারপরে বলছে ইন্টারঅ্যাক্টিভিটি, তাহলে এটা ইন্টারঅ্যাক্টিভিটি থাকবে, অর্থাৎ ওয়েবসাইটে তুমি যেটা সুবিধা, আমরা কিন্তু ফিজিক্যালি যে আমাকে কাজ করতে হয় ট্রেডিশনাল সিস্টেমে, তাই না? ফিজিক্যাল যে আমাকে সেখানে দেখে আসতে হয় এবং সেই কাজগুলো আমি করি, কোনটার কি দাম, হ্যান ত্যান ইত্যাদি বিষয়গুলো আসে। বাট আমি যদি তোমাকে বলি যে না, এইটা মানে কি বলে, যদি আমি বলতে চাই যে তোমার কি জানি, হ্যাঁ, অনলাইনের ক্ষেত্রে দেখো, সেখানে কিন্তু আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢুকেই আমি কিন্তু দেখে নিতে পারি যে কোনটা কোন জিনিস, এবং একাধিক জিনিসের সঙ্গে কম্পেয়ার করতে পারি, এবং এখানে তথ্য আদান প্রদান করে জেনে নিতে পারি যে কোনটা কিরকম কি দাম, কোন কোয়ালিটিটা কেমন ইত্যাদি আমি কিন্তু দেখে নিতে পারি। সেখানে ইন্টারঅ্যাক্টিভিটিটা থাকে। তারপরে বলছে ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড, অবশ্যই যেটা এটা সব জায়গায় গ্রহণযোগ্য একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, হ্যাঁ, এটা একটা ইন্টারন্যাশনাল রুল আছে, সেই রুল মেনেই আমাকে এই ব্যবসা করতে হবে। পার্সোনালাইজেশন এন্ড অ্যাডাপশন বলছে যে আমাকে এইখানে কি ধরনের অ্যাক্টিভিটিস রাখতে পারি আর কোন ধরনের জিনিসটা পার্সোনালাইজেশন করা বলতে পার্টিকুলারলি তুমি যে অ্যাক্টিভিটিস করবা, তোমার স্পেশাল যে অ্যাক্টিভিটিস, সেটাকে এখানে শো করার স্কোপ আমাদের এখানে আছে। সোশ্যাল টেকনোলজি, আমরা অবশ্যই এই পণ্য বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে থাকি, হতে পারে সেটা ফেসবুক, হতে পারে এই ধরনের আরো টুইটার বা অন্য অন্য বিষয়গুলো থাকতে পারে। ইবাই বলে আছে, সেটা ইবাই টেকনোলজি ব্যবহার করতে, বা অন্য কোনো সোশ্যাল টেকনোলজি ইউজ করে আমার কাজটা হতে পারে। ইনফরমেশন ডেনসিটি, তার মানে এখানে ব্যাপক মানে ইনফরমেশন দেওয়া সম্ভব, এবং সেই জায়গাটাও আমাদের ই কমার্সের ক্ষেত্রে সুবিধা আছে। যেমন ওইখানে আমার ট্রেডিশনাল সিস্টেমে ইনফরমেশন ওভাবে পাওয়া যায় না, কিন্তু এই ই কমার্সের কিন্তু যে কোনো ব্যাপারে অনেক ইনফরমেশন অ্যাড করা যায় পেজ ওয়াইজ। হ্যাঁ, সম্পদ তো বটেই, ওয়েলথ, এটা একটা ওয়েলথ। তাহলে এখানে 8টা ক্যারেক্টার আছে, 4-5টা ক্যারেক্টার নিয়ে তোমাকে জানতে চাইতে পারে। তুমি এই 8টা পয়েন্ট কি লিখতে পেরেছো? একটু লিখে নাও তো কাগজে। স্যার লিখেছি। স্যার আমি আমার ওই মেইলটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে দিয়ে দিব। আমি আচ্ছা। একটু আগাচ্ছি, সময় কম তো। তাহলে 8টা পয়েন্ট লিখেছো, মোটামুটি সবাই লিখতে পেরেছো কি? রায়হান লিখছো? জি স্যার, কত আগে লেখা হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ।
এখন ইলেকট্রনিক যুক্ত যে বুদ্ধি করে লিখতে পারে যত তাড়াতাড়ি। তারপর আমি একটু খাতায় লেখার পিছনে কারণ আছে, একবার প্র্যাকটিস হাতে লিখলে প্র্যাকটিসটা হয়ে যায়, সেই জন্য বললাম যে আমি 4-5টা পয়েন্ট আস্তে আস্তে মুখস্থই করে ফেলতে পারবো। না, আপনি খাতায় লিখতে বলছেন, আমি খাতায় লিখছি তো স্যার। গুড, ভেরি গুড। এখন দেখো এই যে ই কমার্স এবং ট্রেডিশনালের পার্থক্য কি, আমি অল্প কথায় বলে যাব। এখানে দেখো কয়েকটা পয়েন্ট বলছে, একটা বলছে ডেফিনেশন, ইউজেস, প্রসেস, মুড, টাইম, পারচেস। তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা পয়েন্ট। তো 9টা পয়েন্টে প্রথমটা বলছে ডেফিনেশন। ডেফিনেশন তো আমরা দেখেছি ই কমার্সের ডেফিনেশন কি। ই কমার্স ইজ এ ফর্ম অফ অনলাইন শপিং where user can buy goods and service from their electronic devices such as laptop, মোবাইল। তাহলে সংজ্ঞা যে কোনো ভাবে ওই আগেরটাও বলতে পারো, এটাও বলতে পারো। ট্রেডিশনাল সিস্টেম ইজ এ ট্রেডিশনাল অ্যাপ্রোচ টু বাই গুডস এন্ড সার্ভিসেস ইন পার্সন হুইচ ইনভলভস ফেস টু ফেস ডিলিং। তাহলে ওইটা হলো ইলেকট্রনিক মিডিয়ায় ল্যাপটপ, মোবাইল, ট্যাবলেট ব্যবহার করে কিনতে পারছে, আর এটা ফেস টু ফেস। আর ইউজেস, ইট ইজ ইউজেস সেভ ভ্যালুয়েবল টাইম অ্যান্ড মানি। এটার সময় এবং অর্থ দুটাই সাশ্রয় হয়, তাহলে নিশ্চয়ই এটা কম্পারেটিভলি বেশি লাগে। আচ্ছা, প্রসেস, ইট ইজ ইজিয়ার টু ইউজ অ্যান্ড অপারেট ইফ দ্য কাস্টমার হ্যাজ বেসিক ডিজিটাল গেট নলেজ। যদি বেসিক যে ডিজিটাল নলেজ যদি তার থাকে, তাহলে এটাকে সে ইজিলি অপারেট করতে পারে। বাট এই ফেস টু ফেসের যেটা, সেটা কোনো নলেজ না থাকলেও সে বেচা কেনা করতে পারে, জাস্ট সামনাসামনি দিয়ে। তার কম্পিউটার বলে বেসিক ডিজিটাল নলেজ দরকার হচ্ছে। মুড হচ্ছে ইট ইজ ইন ইলেকট্রনিক আর ডিজিটাল মুড অনলি। সে এই ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক এবং ডিজিটাল মুড ব্যবহার করছে। আর ও বলছে নন ইলেকট্রনিক আর ম্যানুয়াল ফর্ম, তার মানে সে ম্যানুয়াল ফর্মে কাজ করছে, নন ইলেকট্রনিক ফর্মে কাজ করছে। তার টাইমের কথা বলছে ইট ইজ ভ্যালুয়েবল রাউন্ড দ্য ক্লক। তাহলে সারা 24 ঘন্টা বসেও কিন্তু আমি কাজ করতে পারছি, টাইমটা এখানে এতটা সুবিধা দিচ্ছে। আর এখানে কি নির্দিষ্ট অফিস যত সময় খোলা থাকবে তত সময় তোমার ব্যবসা চলবে, তাই না? আবার যখন বন্ধ তুমি করতে পারবে না। এই যে এখন কথা প্যান্ডামিক কারণে বন্ধ করে রাখছে, তো ব্যবসা চলেই। বাট এটা অনলাইনের ব্যবসা, অনেক ব্যবসা আছে যেটা অনলাইনেই সার্ভিস দিয়ে দিচ্ছে, তাহলে সেই ব্যবসা কিন্তু এখনো চলছে। তো এটা সুনির্দিষ্ট সময়ের জন্য হয়, আর এটা 24 ঘন্টা, 7 দিন 24 ঘন্টা কাজ চলে। পারচেজেস, ইন্সপেক্টিং এ প্রোডাক্ট বিফোর পারচেজিং ইজ নট পসিবল। এটা একটা সমস্যা হচ্ছে যে তুমি যখন ক্রয় করবা, এই যে গরুর হাটে গরু বিক্রি করছে, গরুর সাইজ কি, মানে ছবি দেখে যতটুকু বোঝা গেছে, হ্যাঁ, তাহলে তার মেজারমেন্ট যদি দিয়ে দেয় তাহলে একটা আলাদা ব্যাপার থাকে। তবুও মানে দেখার একটা বিষয় থাকে, অনেক ক্ষেত্রে এই জায়গাটা একটু গ্যাপ থাকে। বাট ফেস টু ফেসে তুমি তো ফিজিক্যালি যেই দেখে তুমি তোমার পছন্দ হলে তাহলে কিনছো, এইটা হলো পারচেজের সুবিধা। ইনফরমেশন, ইট ইনভলভস অনলি ডিজিটাল এনগেজমেন্ট টু প্লেস দ্য অর্ডার। এই অর্ডার প্লেস করার জন্য কিন্তু তোমাকে ওই ইলেকট্রনিক প্রোডাক্টই দিতে হচ্ছে, আর কিছু লাগছে না। বাট ওখানে হচ্ছে ইন্সপেক্টিং এ প্রোডাক্ট বিফোর পারচেজিং is possible in a traditional, sorry, it involves face-to-face involvement of both buyer and seller. তাকে সরাসরি যুক্ত হয়ে কাজ করতে হচ্ছে, ইনভলভমেন্ট আসছে। তারপরে বিজনেসের হচ্ছে মোর বিজনেস ক্যান বি ডান ইজিলি উইদাউট এনি হ্যাসেল। ইট ইজ ডিফিকাল্ট টু পারফর্ম মোর বিজনেস ইন দিস মডেল। অর্থাৎ ট্রেডিশনাল সিস্টেমে অনেক বেশি আইটেম একসঙ্গে বিক্রি করা সম্ভব নয়। তার মানে আমার তো প্রচুর যদি মানে সেলসম্যান না থাকে তাহলে আমার বিক্রি করা কষ্টকর। কিন্তু ইলেকট্রনিক সিস্টেমে তো আমার এরকম সেলসম্যান নাই, ওখানে আছে মালামাল চয়েস করে অর্ডার দাও, শেষ। তাহলে প্রচুর মালামাল বিক্রি করার সুযোগ ওখানে আছে। হাজার হাজার মানুষ এট এ টাইম ওখানে ঢুকে ওয়েবসাইটে ঢুকে কাজ করছে, কিন্তু হাজার হাজার মানুষ তো একটা দোকানে ঢুকে ব্যবসা করাটা, মানে বেচাকেনা করাটা টাফ। মেইনটেনেন্স, ইজিয়ার টু মেইনটেইন দিস, এটা মেইনটেইন করা সোজা, ওটা মেইনটেইন করা একটু ডিফিকাল্টিস। তাহলে দুটা কথা কিন্তু একবার বুঝলে পরে নিজের ভাষায় এই কথাগুলো লিখতে পারবে। আকরাম, বোঝা যায় কথাটা? জি স্যার, ক্লিয়ারলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ এটা একটু স্লাইডে বাইরে চলে গেছে। অ্যাডভান্টেজ আছে, সে এই একই কথা, দিনে 24 ঘন্টা 7 দিন এর সঙ্গে যুক্ত হওয়া যায়। সেল ইন্টারন্যাশনাল সেল করা যায়। ওই আগের সুবিধাগুলো এর মধ্যে আসছে। ইজি টু শোকেস মানে শো করা যায়। তারপরে পার্সোনালাইজড অনলাইন এক্সপিরিয়েন্স, তাহলে অনলাইন এক্সপিরিয়েন্স মানে যার যেভাবে নলেজ আছে সে এই এক্সপিরিয়েন্সটাকে ইউজ করতে পারে। অ্যাফোর্ডেবল এমপ্লয়িজ, হ্যাঁ, অনেক এমপ্লয় অ্যাফোর্ড করতে পারে, কানেক্ট করতে পারে দ্রুত, মানে তার কাছে যাওয়ার অন্য কোনো প্রয়োজন নাই, তারাই ইন্টারেস্টলি ওটা দেখে নেয়। তার ইজিয়ার টু এনকারেজ ইম্পালস বিজনেস, সে বিজনেসকে এনকারেজ করতে পারে ইজিলি। ইজি টু রিটার্গেট আর রিমার্কেট টু কাস্টমার, তাহলে রিটার্গেট করতে পারে অনলাইনে যে কোনো ভাবে, ইমেইলে ইনফরমেশন দিয়ে মার্কেটিং করতে পারে। এখন প্রায়শই আমরা দেখো মোবাইলে কিন্তু এই ইনফরমেশন আসে যে এটা বিক্রি হচ্ছে, ওটা বিক্রি হচ্ছে, এটা পাওয়া যাচ্ছে, সেই কাজগুলো করা যায়। তাহলে টার্গেট করা যায় কাস্টমারকে। কাস্টমার্স গেট এ লেস ইনভেসিভ এক্সপিরিয়েন্স, তাহলে মানে তার একটু কম এক্সপিরিয়েন্স থাকলেও সে কাস্টমার কিন্তু এই কাজগুলো করতে পারে। গেইন অ্যাক্সেস টু কাস্টমার ডাটা ফ্যাসিলিটি, তাহলে তার যে ডেটা সংগৃহীত আছে সেগুলো এর মধ্যে সে ইন করতে পারে সহসা। অ্যাবেল টু প্রসেস হাই নাম্বার অফ অর্ডার, একসঙ্গে অনেক অর্ডার দেওয়া যায়। ক্যান স্কেল বিজনেস কুইকলি, তাহলে বিজনেসটাকে অনেক তাড়াতাড়ি বড় করা যায়। তাহলে এরকম কিছু কথা অ্যাডভান্টেজ নিজের ভাষায়ও তা লিখতে পারে, হ্যাঁ, অল্প ওই আগের কনসেপশনের সঙ্গে মিলায় এখানে কিছু কথা বলতে পারে। ডিসঅ্যাডভান্টেজও তাহলে কিছু আছে। ডিসঅ্যাডভান্টেজ কি? নো ওয়ান ক্যান বাই ডিউরিং এ সাইট ক্র্যাশ, তারা মানে ওই সাইট ক্র্যাশ হয়ে যাওয়া মানে কি, মানে হ্যাক হয়ে যেতে পারে, তাই না? যদি সমস্যাই হতে পারে, ওই সময়টা তো বায়ার মানে কাস্টমার কিনতে পারবে না, ওইটাই মেবি বলছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে সাইট ক্র্যাশ হয়ে গেলে, তোমার ওয়েবসাইটটা যদি কোনো কারণে ক্র্যাশ হয়ে যায়, তাহলে বায়ার সেগুলো কিনতে পারবে না, এটা একটা সমস্যা। তারপরে কি, কাস্টমার ক্যানট ট্রাই বিফোর দে বাই, তাহলে কেনার আগে সে এটা দেখতে পারবে না, এটা একটা সমস্যা। ই কমার্স ইজ হাইলি কম্পিটিটিভ, তাহলে ই কমার্সটা অনেক কম্পিটিটিভ, কারণ কি তুমি আমার ওয়েবসাইটে দিয়ে দিলে, আরেকজন ওয়েবসাইটে দিয়ে দিলে, একই মাল যদি যেখানে কম হবে সেখান থেকে তো সে নিবে, কারণ কাস্টমার তো এখানে যখন ফিজিক্যালি সব জায়গায় যাওয়া যায় না, কিন্তু ইন্টারনেট সার্চ করলে এট এ টাইম তো সবগুলো এসে উপস্থিত হয়, তাহলে তার সঙ্গে কম্পেয়ার করে সে কাজ করতে পারে, তো সেটা কিন্তু একটা অসুবিধার মধ্যেও পড়তে পারে। কাস্টমার্স ক্যান বি ইম্প্যাশেন্ট, মানে অধৈর্য হয়ে যেতে পারে কাস্টমার, সেটা একটা ব্যাপার সেখানে বলছে যে এটা একটা সমস্যা। শিপিং টাইমস ক্যান বি লেংদি, অনেক সময় যে দূরের থেকে মাল কিনলে শিপিংটা প্রসেসের কারণের জন্য একটু লেংদি হতে পারে। ফিজিক্যাল রিটেইল ইজ স্টিল মোর পপুলার ডিসপাইট ডিক্লাইন, তার মানে এখনো পর্যন্ত ফিজিক্যাল রিটেইলে অনেক সময় পছন্দ করে মানুষ, যে দেখে শুনে কিনবো, সেটা একটা ব্যাপার। আমরা এখানে আর একটা জায়গায় আসি, যে ইলেকট্রনিক ডাটা, এইসব কাজের জন্য আমরা তো বুঝতেই পারছি যে ইলেকট্রনিক ডাটা ট্রান্সফার করার একটা ব্যাপার, ইন্টারচেঞ্জ করা, তার মানে তুমি অর্ডার প্লেস করবা, তার সঙ্গে তার মানে কি ইনভয়েসের যে বিষয় আছে, রুলস রেগুলেশনের কিছু বিষয় আছে, তারপরে সেইটা অনুযায়ী তোমাকে টাকা পেমেন্ট করতে হবে, তারপরে মালামাল শিপমেন্ট করতে হবে। এই যে ইলেকট্রনিক যে ডাটা ইন্টারচেঞ্জের কথা বলছে, এটাকে সংক্ষেপে বলে ইডিআই। বুঝতে পেরেছো? একটা নতুন শব্দ, এটা শুনেছো নাকি শব্দটা আগে? শব্দটার সঙ্গে কি পরিচিতি আছে? না স্যার। তাহলে এটা ইম্পর্টেন্ট, এই কথাটা লিখে রাখো, ইডিআই, এবং একসঙ্গে আর পরিষ্কার করে লেখো, ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ ব্র্যাকেটে ইডিআই, এটা খাতায় লেখো। ইডিআই কথা লিখতে পেরেছো? জি স্যার।
আচ্ছা ঠিক আছে, যদি ইডিআই লিখে থাকো তাহলে ইডিআই বলতে কি বোঝাচ্ছে দেখো তো, এখানে লেখাতে কিছু বোঝা যায় কিনা। ইডিআই লেখা থেকে কিছু বোঝা যায় কিনা, পড়া যায় ইডিআই? একটা মিনিট। আচ্ছা আমি পড়ে শোনাই। ইডিআই স্ট্যান্ডস ফর ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ। এক কথা এটুকু বললে হবে। এটা সোজাসুজি বুঝছো, এই অল্প কথাটা বোঝো যে ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ আমার কাজের জন্য কেন কি কি ইন্টারচেঞ্জ হতে পারে বলো তো ডাটা। এই যে এই মানে যদি আমি ই কমার্সের সঙ্গে কাজ করতে চাই তাহলে আমার কি কি কাজ হতে পারে একটু বলো তো একজনে, তাহলে আমি তখন বলবো। আকরাম তুমি কি বলতে পারবে যে এই যে ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ হওয়ার বিষয়টা কি, একটা পয়েন্ট বলো তো নিজের কথায়, নিজে কি বোঝো যে আমি কিনতে গেলে প্রথম কাজ কি? স্যার প্রথমে আমি যিনি প্রোডাক্টটা পছন্দ করি, তারপর হচ্ছে অর্ডার করি, দেন আমার তাহলে যখন একটাই অর্ডার থাকে, হয়ে তুমি যায় এই জায়গায় থাকো, তুমি এই জায়গায় থাকো যে ঠিক আছে তোমার অর্ডারটা প্লেস করবে, তাহলে এই অর্ডারটা তো ওই ইমেইলে যাইতে হবে, তাই কেন, তাই নয় কি? তাহলে তাছাড়া তো করতে পারবে না কাজ। ঠিক আছে আকরাম, না। তাহলে প্রথম কাজ ধরে নিলাম যে তুমি একটা ইনভয়েস দিবা বা মানে কোম্পানির কাছে অর্ডার দিবা, এই অর্ডারই বুঝলাম। আচ্ছা রায়হান তুমি বলো, আরেকটা বলো। ও বললো যে আমি অর্ডার প্লেস করবো ইলেকট্রনিক্যালি, এটা একটা কাজ। আরেকটা কাজ কি বলো রায়হান? স্যার আর একটা কাজ হচ্ছিল, মানে ওই যে যারা অনলাইনে মানে সাপোর্টে থাকে, মানে সাপোর্ট প্লেস, মানে আমাদের সাহায্যের জন্য ওর অর্ডারটা প্রসেস করার জন্য স্যার ওরা ই করবে স্যার, মানে অর্ডারটা ঠিক আছে প্রসেস করবে, কাগজপত্র এটা একটা ব্যাপার হতে পারে, কিন্তু সে যখনই অর্ডার করলো অর্ডারটার সঙ্গে সঙ্গে কিন্তু তার আরেকটা ব্যাপার আসবে যে মানি, মানি না দিলে কি সে প্রসেস করবে? অ্যাকাউন্টস এর বিষয় আসবে না জি অর্ডারের স্যার, সঙ্গে? মনে করেন স্যার স্যার জি স্যার, এখানে স্যার কিছু কিছু ক্ষেত্রে ই কমার্সের ক্ষেত্রে যেরকম হ্যাঁ যে টাকা। স্যার দারাজই বলি, দারাজ দারাজ কিন্তু কিছু কিছু আচ্ছা ক্ষেত্রে স্যার ওরা প্রোডাক্ট মানে এমনি, ক্যাশ অন ডেলিভারি অনেক সময় ই করে স্যার, আচ্ছা এটা আচ্ছা আমি রাইট, ঠিক আছে, গুড 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 পয়েন্ট। ঠিক আছে তুমি যেটা বললা এটা একটা পয়েন্ট, তুমি ভালো কথা বলেছো যে ঠিক আছে স্যার ও অর্ডার প্লেস করেছে এটা অন পেমেন্ট ডেলিভারি, তাহলে আমাকে তুমি সেই জন্য বললা যে তার মানে ওইখানে যে লোকগুলো আছে তারা ওই কাগজ প্রসেস করে আরেক জায়গায় দিবে, যেখানে হয়তো মালামাল রেডি করবে, তাই না? এরকম একটা ব্যাপার। ঠিক আছে আচ্ছা ইয়া কি জানি আকরাম তো বলছো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে হাসান ইয়া আছে নাকি? এটা কি আর আরেকজন কে? নিয়ামুল, নিয়ামুল আছো? নিয়ামুল স্যার নাইমুল। জি নাইমুল স্যার। আমার বলতে বলেছে, নাইমুল। হ্যাঁ নাইমুল বলো, আরেকটা কাজ বলো। স্যার যখন স্যার পেমেন্ট কনফার্ম হয়ে যাবে তখন ওদের কাজ হবে স্যার ডেলিভারি করা। তাহলে ডেলিভারি যে ডেলিভারির জন্য প্রসেসটা কাগজগুলো থাকে। প্রসেস করতে হবে। হ্যাঁ হ্যাঁ জি। গুড গুড। আর কে আছে বলো তো, আর কেউ বলতে পারবা কিনা? আর কেউ আর কোনো কিছু বলতে পারবে না? যাক অনেকগুলো কথা পেয়ে গেছে। একটা ছবি, এখানে ছবিটা কি দেখা যাচ্ছে? এই ছবিটা কি দেখা যাচ্ছে? একটু বড় করা যাবে? জি স্যার দেখা যাচ্ছে। গুড। দেখো এই ছবি এই পাশে একটা অংশ, আমি দুটো অংশ দেখাচ্ছি, এটা একটু স্টাডি করে দেখো। এই দুটো অংশ, এই একটা অংশ এটা হলো রিসিভার এন্ড, আর এটা হলো ওই যারা সেল করবে সেলারের অংশ। সে এই যে কম্পিউটার দেখছে, একটা উপরে কম্পিউটার দেখাচ্ছে, এই কম্পিউটারের সঙ্গে এই সার্ভার, এই যে কোম্পানি ব্যবসা করে সেই সার্ভারের সঙ্গে কানেক্টেড। তার ওয়েবসাইটের থেকে এই যে মানে যিনি পারচেস করবে সে এইখান থেকে ওই ওয়েবসাইটে দেখতে পাচ্ছে যে কি কি মালামাল আছে, ওইখান থেকে সে সে অর্ডার প্লেস করলো, এবং এই অর্ডার প্লেস করার সঙ্গে সঙ্গে ওই ওই লোকের একটা অ্যাকাউন্টেন্ট আছে, সে অ্যাকাউন্টেন্টও দেখতে পেলো যে স্যার অর্ডার প্লেস করছে এবং তাকে ইয়ে করতে হবে, পেমেন্ট করতে হবে। তাহলে সে কি করলো, ওই সার্ভারের মাধ্যমে অ্যাকাউন্টসে পেমেন্ট করলো। পেমেন্ট করার পরে কি হলো, এই ইনফরমেশন চলে গেল
যারা বিক্রি করবে সেলার তাদের হিসাবে। সে ওখানে যে ওই অ্যাকাউন্টেন্ট দেখলো যে হ্যাঁ আমার তো পেমেন্ট করেছে, তাহলে সে পেমেন্ট করার পরে সে বলল যে মালামালটা রেডি করতে এই কোম্পানিকে, মানে কোম্পানির যে সেকশনে ইয়া থাকে ডাটা শেয়ার করে, সে বললো যে এগুলো মালামাল রেডি করে শিপমেন্টের ব্যবস্থা করো। তাহলে সেলসম্যান সে কি করলো, সে ওই মালামাল যদি তৈরি করা থাকে তৈরি করলো, অথবা তৈরি করা থাকে তৈরি করে সে মালামাল শিপমেন্ট করার জন্য ব্যবস্থা করলো, যে থার্ড পার্টিকে শিপমেন্টের কথা বলে দিল। তারা কি করলো, সে শিপমেন্ট আলারা কি করলো, ট্রাকে করে ওই কাগজ যেহেতু পেয়েছে, ওই কাগজের পরিপ্রেক্ষিতে মালামাল এগুলো নিয়ে রিসিভার এন্ডে তাকে পৌঁছায় দিল। তাহলে রিসিভার এন্ড কাগজটা মানে এই মালামাল পেয়ে ও আবার কনফার্ম করলো যে হ্যাঁ আমি সবকিছু পেয়ে গেছি। তাহলে এইখানে ডাটা ট্রান্সফার হচ্ছে। এক হলো এই দিক থেকে এই যারা সেলার তারা একটা ইনভয়েস এখানে বা কোম্পানি ইনভয়েস এখানে প্লেস করছে, সেই ইনভয়েস অনুযায়ী পারচেজের জন্য অর্ডার প্লেস করেছে, তারপরে অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা ট্রান্সফার করার ব্যবস্থা গ্রহণ করেছে। তারপরে সেলার কোম্পানির জায়গায় যখন টাকা পৌঁছায় গেছে, সে তখন আবার বলল যে তুমি মালামাল তুমি যেটা রায়ান বললো, যদি না অ্যাকাউন্টেন্টের কাছে যায় নাই, সরাসরি যে ম্যানেজার আছে সেলস ম্যানেজারের কাছে মালামাল পৌঁছাছে, সে মালামাল সে রেডি করে শিপমেন্ট করে দিল, মালামাল ওখানে পৌঁছানোর পরে সে টাকা ওখান থেকে রিসিভ করলো, অথবা তখন ওইটা পেয়ে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টেন্ট টাকা দিয়ে দিল, সেই টাকা আবার এখানে বুঝে পেল। তাহলে যে পদ্ধতি যাক না কেন, ট্রানজাকশন যেগুলো হচ্ছে সেগুলো ডাটা ইন্টারচেঞ্জের যে বিষয়টা, ইন্টারচেঞ্জ উভয়ের মধ্যে ইন্টারচেঞ্জ, মানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ইন্টারচেঞ্জ হবে ডাটাটা, ইলেকট্রনিক্যালি ইন্টারচেঞ্জ। কথাটা হচ্ছে ইলেকট্রনিক্যালি ডাটা ইন্টারচেঞ্জ কার মাধ্যমে, বায়ার এবং সেলারের। সেইখানে কি কি বিষয়গুলো সম্পৃক্ত হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলেছি। ইলেকট্রনিক ওয়ে টু ট্রান্সফারিং বিজনেস ডকুমেন্ট in an organizational internally between its various departments or externally with suppliers, customers or any subsidiaries. In EDI, paper documents are replaced with electronic documents such as a Word documents, spreadsheet ইত্যাদি। তাহলে এভাবে আমাদের কাজগুলো হতে পারে। একটা মিনিট একটু ফোন রিসিভ করো। তাইলে আমরা মোটামুটি যে জিনিসটা দেখলাম যে এখানে কিছু ইলেকট্রনিক কাগজ ট্রান্সফার করছে, কিন্তু যে কাগজে ট্রান্সফার করুক না কেন আদান প্রদান এখানে হচ্ছে কাস্টমারের সঙ্গে এবং থার্ড পার্টির সঙ্গেও কাগজ আদান প্রদান করছে, সেটা ফিজিক্যালিও হোক এবং তার সঙ্গে ইলেকট্রনিক, মোটামুটি ইলেকট্রনিক্যালি এই কাগজগুলো ট্রান্সফার হচ্ছে এবং ফাইনালি মালামালটা গুডসগুলো তার কাছে পৌঁছাচ্ছে। এইটুক চিত্র তো মোটামুটি বোঝা গেছে নাকি? কাছাকাছি বোঝা গেছে? হ্যাঁ, মোটামুটি কাছাকাছি বুঝতেই হবে। পরের ইয়াটা তোমাদের বইতে আছে, এটা দরকার নেই, ওই উপরেরটা যে আমি কারবার করেছি সেরেছি। তাহলে ইডিআই ডকুমেন্টের মধ্যে কি কি থাকে, এবার কথাগুলো আসে যে ওই যে কাগজপত্র সেটা কি হতে পারে, এইটা একটু কাগজে লিখতে পারে। আমার একটা ইনভয়েসের প্রয়োজন হতে পারে, পারচেজের অর্ডার হতে পারে, শিপিং রিকোয়েস্ট, শিপ করার জন্য এক জায়গা থেকে এক জায়গায়, অ্যাকনলেজমেন্ট স্বীকার করবে যে আমি পেয়েছি, বিজনেস করসপন্ডেন্স লেটার এবং ফাইন্যান্সিয়াল ইনফরমেশন লেটার। তাহলে কয়টা কথা বোঝা গেছে? একটা হলো ইনভয়েস হতে পারে, এটা তো কমন কথা, বোঝোই সবাই, লাগবেই। পারচেজ অর্ডার দ্বিতীয় কথা, যদি মালামাল শিপ করতে হয় তাহলে শিপমেন্ট রিকোয়েস্ট একটা লেটার। তারপরে কি যে মালামালটা পেলাম সেটা হলো অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি। এছাড়া বিজনেস করসপন্ডেন্স লেটার, যদি
বুঝতে হয়, জানতে হয়, জন্য বিজনেস করেসপন্ডেন্স লেটার লাগতে পারে। এন্ড ফাইনালি হলো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন লেটার। ক্লিয়ার? ওই ছবি দেখে যে আলোচনা করলাম তার মধ্যে কি এই জিনিসগুলো যায় না, যে এই ডকুমেন্ট গুলো লাগে? মেলে কথা? স্যার এটা লিখে রাখলাম স্যার। গুড, গুড, ভেরি গুড। আচ্ছা, স্টেপ ইন অ্যান ইডিআই সিস্টেম, স্টেপ গুলো কি হতে পারে পর্যায়ক্রমে, ওটা জাস্ট একবার এমনি দেখি। প্রোগ্রাম জেনারেটস এ ফাইল দ্যাট কন্টেইন দ্য প্রসিডস ডকুমেন্ট, তাহলে এই ফাইল জেনারেট করবে এবং যা ডকুমেন্টটাকে প্রসিড করবে। দ্য ডকুমেন্ট ইজ কনভার্টেড ইনটু এ এগ্রিড স্টেটমেন্ট ফরম্যাট। অবশ্যই এটা যে ধরনের স্ট্যান্ডার্ড যে ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী এগ্রি করতে হবে। The file contains the documents in sent electronically on the network, এবং ফাইনালি এটা সেন্ড করবে ইলেকট্রনিক্যালি, এটা সেন্ড করতে হবে যাদের কাছে, মানে এটা উভয়ের কাছে সেন্ড করতে হবে ইলেকট্রনিক্যালি। The trading partners receive the file, এবং এরপরে যে যারা মালামাল সাপ্লাই দেবে সে ফাইলটা রিসিভ করবে। and acknowledgement document is generated and sent to the organizing organization. তাহলে এই স্টেপ 4টার ব্যাপার আসছে। প্রথম কথা হচ্ছে যিনি এই কাজটা করতে চায় সেই ফাইলটা তৈরি করবে, তারপরে সেই ডকুমেন্টটা কনভার্ট করতে হবে স্ট্যান্ডার্ড অনুযায়ী। আমি আমার মতন করে করলে হবে না, এটা ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য সেই স্ট্যান্ডার্ড, সেই ফরম্যাটে আমাকে নিতে হবে। তারপরে ইলেকট্রনিক্যালি এটা পাঠাতে হবে, তারপরে ট্রেডিং পার্টনার এটা রিসিভ করবে, রিসিভ করার পরে ট্রেডিং পার্টনার মালামাল পাঠিয়ে দিবে, ডকুমেন্ট পাঠিয়ে দিবে, এবং অ্যাকনলেজমেন্ট সে যে রিসিভ করা সে স্বীকার করবে, স্বীকার করে সেটা আবার পাঠিয়ে দেবে অর্গানাইজেশনকে যে হ্যাঁ আমি মালামাল বুঝে পেয়েছি। এই 5টা স্টেপের কথা বলেছেন। ওই কথাগুলো নিয়ে কয়েকবারে কিন্তু একই কথাই ঘুরায় আবার অনেকভাবে বলার চেষ্টা করা হয়েছে। অ্যাডভান্টেজ কি? রিডাকশন ইন ডাটা এন্ট্রি এরর, এতে করে ডাটা এন্ট্রি কমে যায়, এটুকু জানলেই হবে। শর্টার প্রসেস লাইফ সাইকেলটা অনেক কম। হ্যাঁ, তারপরে ইলেকট্রনিক ফর্ম অফ ডাটাগুলো ইলেকট্রনিক ফর্মে থাকে। রিডাকশন অফ পেপার ওয়ার্ক কমে যায়। কস্ট ইফেক্টিভ, টাকা পয়সার খরচ কমে। স্ট্যান্ডার্ড মিনস অফ কমিউনিকেশন, অবশ্যই সেই সবগুলো কমিউনিকেশন স্ট্যান্ডার্ড মেনটেন করেই হয়ে থাকে হয়। স্কোপ অফ ই কমার্স বিজনেস ইমপ্রুভমেন্ট, এই ই কমার্স বিজনেস ইমপ্রুভমেন্টের কত ধরনের স্কোপ আছে? অনেকের আছে, এতগুলো পয়েন্ট লাগবে না, 2-1টা পয়েন্ট জেনে রাখলে হয়। সেলিং ক্যান বি সেন্টার্ড অ্যারাউন্ড দ্য গ্লোবাল ক্লায়েন্ট, তার মানে সারা বিশ্ব জুড়ে আমার ক্লায়েন্ট কিন্তু বাড়ায় ফেলতে পারি। প্রি ডিলস সাব কন্ট্রাক্টস অ্যান্ড সাপ্লাই, সাব কন্ট্রাক্টে কাজ করা যায়, প্রি ডিল করা যায়, অর্থাৎ আগেই আমার ড্রিলিং করা যায় এবং সাপ্লাই করা যায়, এই সুযোগগুলো আসে। ফাইন্যান্সিং অ্যান্ড প্রোটেকশন, ফাইন্যান্স করা যায় এবং এটা প্রোটেক্টিভ ওয়েতে ফাইন্যান্স করতে হবে। কমার্শিয়াল এক্সচেঞ্জ হবে, হ্যাঁ, রিকোয়েস্টিং, কনভেইং ইনস্টলমেন্ট দিয়ে কাজগুলো করা যায়। প্রোডাক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সাপোর্ট, কোঅপারেটিভ আইটেম ইমপ্রুভমেন্ট, হ্যাঁ, তাহলে আমার কত জায়গায় ইমপ্রুভ করার সুযোগ আছে সেটা বলছে। ডিস্ট্রিবিউটিভ co-employable working, use of open and private administration, business to organization, মানে clientele organization বলছে। তারপরে transport and coordination, public acquisition, automatic exchanging of computerized merchandise, অ্যাকাউন্টিং, এই সবগুলো সেক্টরকে আমি ইমপ্রুভমেন্টের জায়গায় আনতে পারি। স্কোপ আছে, যেগুলো ম্যানুয়ালি হচ্ছে এগুলো ইলেকট্রনিক্যালি, এই অংশগুলোকে ইমপ্রুভমেন্টের জায়গা আমার আছে, করা যায়। তো থ্যাংক ইউ, অনেক সময় কথা বললাম, এখন বুঝতে পেরেছো? কারো যদি প্রশ্ন থাকে একটু বলতে পারো। আকরাম? না স্যার, কোশ্চেন নেই আমার। ওই মানে জিমেল অ্যাকাউন্টে দিয়ে দিয়েছিলাম স্যার। এই আমি এখনই চেঞ্জ করেছো? তুমি আগে দিয়েছো না আকরাম? না স্যার, দিয়েছি, আগে প্রথম একবার দিয়েছি। সেটা পাওনি তুমি লিংক? না স্যার, আমার হচ্ছে একটু লেটে আমি করেছিলাম, মানে ক্লাস শুরু করেছিলাম, অ্যাটেন্ড করেছিলাম একটু লেটে, এর জন্য। আচ্ছা, আমি দেখি কার কারটা বাকি রয়েছে। এখানে দেখো, হুমায়ুন
এমবি শেষ হুমায়ুনের। আচ্ছা, নাইম ইসলাম, নাইম পাও নাই না? নাইমেরটা আমি দিব। তাহলে নাইম বাকি আছে আর আকরাম বাকি আছে, 2 জন। আচ্ছা, আমি দিচ্ছি আকরাম এবং নাইমের 2 জনকে দেওয়ার ব্যবস্থা করছি লিংক। তার আগে একটু দেখি, ছোট্ট একটু কাজ আছে। তোমরা আমি যা বলেছি খাতায় লিখেছো সবাই? জি স্যার, আমি সব এইগুলো লিখছি স্যার। ওকে, আমি একটু ওয়াশরুমে যাব স্যার, আপনি যদি কল দেন এর জন্য। স্যার আমি একটু লেট করে জয়েন করছিলাম ক্লাসে, আমি মালা। মালা লিখতে পারো নাই মনে হয় না? আমি মানে লাস্টে যতটুকু আসছে মানে আসছে ক্লাসে স্ক্রিন রেকর্ড করছি তো আর কি ক্লাসটা। ক্লাস আমি রেকর্ড করে তোমাদেরকে দিয়ে দেবো, করেছো ভালো করেছো, অসুবিধা নাই। আমার ক্যারেক্টারিস্টিক গুলো কি দেখেছিলাম যে আমাদের ই কমার্সের কয়েকটা ক্যারেক্টারিস্টিক বলছিলাম, সেটা কি দেখছো? মানে ফার্স্টের গুলো আমি দেখতে পারি নাই, আমি মানে লাস্টের দিকে এসে আমি তো ভাবছি এই ক্লাসটা 11টা বাজে হবে। আচ্ছা, না ঠিক আছে, এখন থেকে জেনে রাখবা টাইমটা কিন্তু আমরা 9টায়, কারণ আমার একটু সমস্যা আছে, 11টা, সাড়ে জি স্যার, ওকে 11টায় আমার অন্য জায়গায় ক্লাস আছে। আচ্ছা, আমি এখানে একটু দেখাই এই যে ক্যারেক্টারিস্টিক গুলো কি কি। গ্লোবাল রিচ, তার মানে সারা বিশ্বব্যাপী করতে পারে, লোকেশনটা কোনো ফ্যাক্টর না, তারা এখন ওয়ার্ল্ড ওয়াইড লোকেশন ইউজ করছে। ইন্টারঅ্যাক্টিভিটি, তার সঙ্গে মানে সরাসরি ইন্টারাকশন করা যাচ্ছে। তারপরে ইউনিভার্সাল স্ট্যান্ডার্ডের কথা বলেছে, যেটা একটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা স্ট্যান্ডার্ড সবাই মেনটেন করবে, এক একজন এক এক রকম করলে হবে না, প্রত্যেকটা পণ্যের জন্য নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলতে হবে। পার্সোনালাইজেশন এন্ড অ্যাডাপ্টেশন, এটা থাকতে হবে। সোশ্যাল টেকনোলজি, মানে সামাজিকভাবে এই কাজগুলো করার সুযোগ আছে বিভিন্ন মিডিয়া ইউজ করে। ইনফরমেশন ডেনসিটি, ওয়েলথ, এই যে 8টা পয়েন্ট, কথাটা বোঝা গেছে? অল্প কথা জি বললাম। স্যার। ওকে, জি স্যার, আমি বুঝতে পারছি। এটা বলার পিছনে একটা কারণ আছে। আমি তোমাদেরকে আবারও আমার গুগল ক্লাসরুমে ঢুকছি, আমি প্রত্যেকে গুগল ক্লাসরুমে লিংক করে দিচ্ছি। এই গুগল ক্লাসরুমে ঢোকার পরে এখন দেখো এখানে আমি একটা অ্যাসাইনমেন্ট দেব। এই অ্যাসাইনমেন্টটা তোমাকে এখন করে জমা, এখন না করো, আজকে সারাদিন সময় আছে, বা চেষ্টা করবা দেওয়ার জন্য। আমি অ্যাসাইন করে দিচ্ছি, যারা লিংক আছো প্রত্যেকের কাছে অ্যাসাইনমেন্টটা চলে যাবে এখনই। অ্যাসাইনমেন্টটাই মানে তেমন বিষয় কিছু না, অ্যাসাইনমেন্ট আমি খালি একটা আরেকবার দেখাই দেই। এইখানে লেখা আছে 5 জন, আর অন্যজনকে আমি দিচ্ছি, সরি। এখানে বলছে যেটা, এটা নিচে চলে গেছে, অ্যাসাইন করার আগে একটু কারেকশন করা দরকার। আচ্ছা, আরেকবার দেই। সেখানে বলছে 5টা ক্যারেক্টারিস্টিকের বর্ণনা করতে বলছে। রাইট 5 ক্যারেক্টারিস্টিক, আমি 9টা ক্যারেক্টারিস্টিক তোমাকে বলেছি, ওখান থেকে 5টা এখানে টাইপ করে লিখে দিতে হবে। এখানে ঢুকলেই তুমি অ্যাসাইনমেন্টটা, আচ্ছা এটা মানে ছবি তুলে দিতে হবে, বুঝতে পেরেছো? অন্যভাবে না, জাস্ট ছবি তুলে দিতে পারবে ভিউ অ্যাসাইনমেন্টে গেলে। তো আমি আরেকবার একটু চেষ্টা করি যে আমাকে লিংক দিয়েছো, এটা সুবিধা হবে সবসময় তুমি তোমার আর জিনিসগুলো। এটা যদি কেউ কম্পিউটারে টাইপ করে তারপরে ছবি তুলে হবে। দেয় তাহলে কি কোনো হ্যাঁ, প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। কাজটা করতে পারাটা হলো ব্যাপার, যে করবা সে শিখতে পারবে। স্যার অ্যাসাইনমেন্টটা কি আপনাকে মেল করে পাঠাতে হবে? মেইল না, এই যে এখানে গুগল ক্লাসরুমে পাঠাতে হবে তুমি লিংকটা। তোমার ইন্টারনেটের লিংক, মানে তোমার যে ওয়েব মানে জিমেইল অ্যাড্রেসটা আমার ওই চ্যাট বক্সে দিয়ে দাও। চ্যাট বক্সে দিলে তুমি ইনভাইটেশনটা পেয়ে যাবে। আচ্ছা, কে বাকি থাকলো? এমডি নাইমুল, এটা তুমি পাও নাই না? এমডি, না স্যার, আমি পাইনি। আচ্ছা, এখনই দিয়ে দিচ্ছি। এটার করে সুবিধা হচ্ছে তুমি সবসময় এই জিনিসগুলো পাবে, যেটা তোমাকে আমরা দিলাম এটা তোমার কাছে থেকে গেল। তাহলে তোমার এই সাইডে যখনই তুমি ঢুকবা, ক্লাসরুমে ঢুকলে তোমার কি কি টাস্ক আছে সেটা তুমি দেখতে পাবা, অথবা তোমার কি এখানে আমি যেমন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দিয়েছি, তারপরে যে এখন যে ক্লাসটা নিলাম
সেই ক্লাসটাও কিন্তু আমি রেকর্ড করেছি, তাহলে সেটাও আমি দিয়ে দেবো এখানে, তুমি সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, তুমি দেখো যদি তোমার ওখানে লিংক চলে গেছে তাহলে ওখানে খালি জয়েন করলেই হবে। হুমায়ুন তো তুমি রিসিভ করো নাই ইনভাইটেশন? হুমায়ুন তো অনেক আগে দিয়েছে, অ্যাক্টিভ হও নাই। নাইমুল কি পেয়েছো? জি স্যার, পেয়েছি, আমি জয়েন করেছি। পেলে তুমি অ্যাক্টিভ করে ফেলো। জি স্যার। আর একই সঙ্গে আমি এখানে এটা দেখাই দিয়েছি যে রাইট 5 ক্যারেক্টারিস্টিক্স অফ ই কমার্স টেকনোলজি। তোমার আজকে সারা দিনের মধ্যে যে কোনো সময় দিলেও আমরা এটা অ্যাকসেপ্ট করব। তোমাকে অভ্যস্ত হতে হবে যে গুগল ক্লাসরুমে কাজগুলো করা যায়। ওকে স্যার। এবং ওখানে মোবাইল থেকেও কিভাবে দেওয়া যায় সেটা একটা ভিডিও দিয়ে দেওয়া আছে ক্লাসরুম, সেটাও দেখে নিতে পারবা যারা চাইবা। আশা করি এই প্রসেসে যদি যাই তোমাদের ক্লাসগুলো ইফেক্টিভ হবে, তোমরা উপকার পাবে। মালা তুমি কি দিয়েছো? হ্যাঁ, আচ্ছা, তোমাকে আমি দিয়ে দিচ্ছি। এবং তোমাদের সঙ্গে অন্য যারা আছে তাদেরকেও পারলে এই লিঙ্কটা দিয়ে দিও, তারা যদি যুক্ত হয়। মালা দেখো তোমার কাছে চলে গেছে কিন্তু ইনভাইটেশন, জাস্ট জয়েন করলেই পাবে। নাইমুল কি পারছো, কাজ করতে পারতেছো কিনা? জি স্যার। লিখতে পারছো? লিখে আবার কিন্তু ওখানে তুমি কিসে, মোবাইলে না কিসে? স্যার কম্পিউটারে। কম্পিউটারে? তাহলে সেন্ড করতে পারবে তো এখনই? স্যার এখনই তো সেন্ড করতে পারবো না স্যার, আমি এতে লিখে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা, না সেন্ড করতে অসুবিধা হলে আমি টেকনিকটা তোমাকে শিখাই দিতে পারি, সেটা বলছি। তুমি যদি আচ্ছা। মনে না স্যার। বুঝতে পারো নাই কিভাবে কি করবা। না স্যার, দিতে পারবো, সমস্যা নেই। ওই অ্যাসাইনমেন্টে গেলে তুমি যখন ওটার উপর ক্লিক করবা, ডান দিকে দেখবা ইওর ওয়ার্ক এর মধ্যে তুমি ওখানে দেখবা যে অ্যাড অর ক্রিয়েট করা যায়, অথবা ওই এক্সিস্টিংটাকে নিয়ে এডিট করে কাজটা করা যায়। দুটা উপায়, একেবারে গুগল ড্রাইভে সরাসরি তুমি কাজ করে এখনই করে ফেলতে পারো, তোমাকে অন্য কিছু করতে হবে না। মানে ফর এক্সাম্পল আমি একটু দেখাই। এই যে এখানে হয়তো ক্লাস ওয়ার্কটা পেলে অ্যাসাইনমেন্ট বা ভিউ, আমি অবশ্য ভিউ অ্যাসাইনমেন্ট গেলে তোমাকে দেখাইতে পারবো না। তোমাকে দেখাইতে গেলে আমি, দাঁড়াও আমি তাহলে এখনই দেখাই যে কিভাবে কাজটা করবো। খেয়াল করো, দেখো এখানে শিখে যাবে। আমি অ্যাড করছি, কিভাবে কাজ করে আমি দেখাই। আমি একজন স্টুডেন্ট হিসেবে কাজটা করে দেখাচ্ছি। এই যে আমি গুগল ক্লাসরুমে গেলাম, সরি সেটা চলে গেছে। গুগল ক্লাসরুমে কি হয়ে গেল, অন্য জায়গায় চলে গেল। স্যার আমাদের ক্লাস তো শেষ, তাই না স্যার?
তুমি কি কাজটা করতে পেরেছো? জি স্যার। কিসে মানে সেন্ড করেছো আমাকে? কি এই ক্লাস ওয়ার্কটা জমা দিতে পেরেছো কিনা সেটা আমি জানতে চাচ্ছি। মানে না পারলে আমি একটু হ্যাঁ হ্যাঁ, ক্লাসে ওয়ার্কটা কিন্তু অল্প একটু সময় তুমি করতে পারো, বেশি সময় তোমার ব্যয় করার দরকার নেই। মানে এই 5 মিনিটের মধ্যেই তুমি রিপ্লাইটা দিতে পারো। আমি সেটা দেখাচ্ছি, তুমি কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি স্যার, আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, এই যে অ্যাসাইনমেন্টে আমরা ঢুকবো, তুমি যে ওখানে ঢুকবা, এই যে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টের পরে লিখলাম কি ভিউ অ্যাসাইনমেন্ট, দেখা যায় এখানে ভিউ অ্যাসাইনমেন্ট? জি স্যার, দেখা যায়। আচ্ছা, আমি ভিউ অ্যাসাইনমেন্টের উপরে ক্লিক করলাম। ভিউ অ্যাসাইনমেন্টের ক্লিক করার পরে এখন দেখো যে এখানে কিছুই নাই, ডান দিকে দেখো ইওর ওয়ার্ক লেখা আছে আর অ্যাড অর ক্রিয়েট লেখা আছে, ঠিক আছে? দেখা যায় এটুকু? স্যার স্যার জানি স্যার, এটুকু স্যার আমি করেছি অনলাইনে, যাদের ওই যে বিএসসি ক্লাস আমার ভাইয়ের হয় তো ওইগুলো আমি আচ্ছা, রেডি করে তুমি না। খুব ভালোভাবেই পারো। তাহলে এক পারো তুমি এই যে ডক্স এস, তুমি তোমার জি জন্য স্যার, আমি যেসব সবকিছু আমি মানে অ্যাসাইনমেন্ট গুলো স্যার দিতে করে পারো। আমি ওইটা জি স্যার, ওটা অ্যাড করে দিতে পারবো। আচ্ছা, পিডিএফ করা লাগবে স্যার নাকি এমনি পিকচার দেওয়া না যাবে? না, এমনি দিলেও হবে, তুমি পিডিএফ করে যেভাবে দাও, অ্যাজ ইউ লাইক বেস্ট, ঠিক আছে? এটা করলে হবে কি, তোমার ডকুমেন্ট দেখে এখনই এত ফিডব্যাক দিতে পারবো আর কি। যখনই দিবা তুমি চেষ্টা করবো সেই দিনে দেওয়া। যাই হোক, অন্য যারা আছে তারা যদি না বোঝো, যারা বুঝাচ্ছ ভালো কথা, ভাইকে তাহলে এখন বুঝছো, তোমার ভাই করে ওই জায়গায়, তাহলে তুমি কেন করবা না বলো? হওয়া উচিত না তোমারটার ক্ষেত্রেও? জি তুমি স্যার। তো, তোমার ভাই যদি পারে তুমিও তো পারা উচিত। এখন তো স্কুলেও এগুলো আস্তে আস্তে ব্যবহার করবে, সো তোমাকে তো গাইড করতে হবে তোমার ছোট ভাই থাকলে। তো তুমি তো আগে কখনো করো নাই, করেছো কি নাকি? আচ্ছা, তাহলে এখানে ডক তৈরি করেও দিতে পারো, অথবা তোমার কম্পিউটারে যদি থাকে তাহলে কম্পিউটারে যদি টাইপ করে থাকো তাহলে সিলেক্ট করো ফাইল। আর যদি তুমি নতুন করে গুগল ডকে যদি টাইপ করে দিতে চাও, হ্যাঁ, লেখাগুলোকে, তাহলে তোমাকে এইখানে সিলেক্ট করতে হবে, ক্রিয়েট করতে হবে, এরকম আছে। তার মানে তুমি গুগল ড্রাইভেও যদি চাও সেটাও করে দিতে পারো। আর যদি তুমি নর্মালি চাও এইগুলো দিতে, এই যে এখানে দেখো, তুমি এখন যা টাইপ করে দিবা এই কথাটা এখানে চলে আসবে। এই যে অ্যাডভান্টেজ হিসেবে লোকেশন, এই 1 নাম্বার। তারপরে কি আছে বলেছিলাম? আমি পুরাটাই ধরো একটা লার্নিং ম্যাটেরিয়াল আছে, এই যে ক্যারেক্টারিস্টিক, এখানে তোমার হবে না। গ্লোবাল সার্চ ইন্টারঅ্যাক্টিভিটি, গ্লোবাল সার্চ ইন্টারঅ্যাক্টিভিটি, ইন্টারঅ্যাক্টিভিটি, হ্যাঁ। তারপরে ধরো ইন্টারঅ্যাক্টিভিটি, তারপর হলো ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড সোশিয়াল টেকনোলজি, ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড সোশিয়াল ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড সোশিয়াল অ্যাক্টিভিটি। ঠিক আছে, আমরা এই কয়টা ধরো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ? দিয়ে আমি এখন এইখানে লেখা হলো, কিন্তু এই লেখাটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে এই যে এই নামে অ্যাসাইনমেন্ট 1। আমি যদি জাস্ট এইখান থেকে এই যে এখানে টার্ন ইন কথা লেখা আছে ডান দিকে, টার্ন ইন করে দেই, তাহলে আমার কিন্তু এই অ্যাসাইনমেন্টটা জমা হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে? যদি মানে টার্ন ইন আসছে, এখানে আবার নতুন করে টার্ন ইন বলতে হবে, তা নাহলে হবে না। ওইখান থেকে টার্ন ইন এর পরে আবার এখানে টার্ন ইন, এই টার্ন ইন যদি হয় তাহলে আনসাবমিট কথাটা লেখা আসবে। তো আনসাবমিট লেখা হলে আমার কাজ হয়ে গেছে। আমি যদি টিচার হিসেবে গুগল ক্লাসরুমে যে চেক করি, দেখো এখানে কিন্তু আমার কাছে চলে আসছে ভিউ না,
অ্যাসাইনমেন্টের অংশে যদি আমি এই যে টার্ন ইন, একজন টার্ন করেছে, হ্যাঁ এই যে দেখাচ্ছে টার্ন। তুমি যে সাবমিট করেছো তার লেখাটা এখানে দেখাচ্ছে। আমি যদি স্ক্রিনে দেখতে চাই, দেখে আমি এখন তাকে গ্রেডিং করে দিতে পারি। এই যে লেখা ঠিক আছে, আমি এখনই মার্ক দিয়ে রিটার্ন করে দিতে পারি। তাহলে আমার কথাগুলো বোঝা গেছে? মোটামুটি বোঝা গেছে, তাই না? জি স্যার। হ্যাঁ, মালা বুঝতে পেরেছো কথা? এটা কোনো কঠিন না, একবার ট্রাই করলে সব পেয়ে যাবে। তুমি কি মালা, আমি তোমার ইনভাইটেশন পাঠাইছি, পেয়েছো কিনা? রায়হান, জি পেয়েছো? স্যার। পেয়েছো? কাজ যদি বুঝে থাকো আজকে একটু কষ্ট করে করবা, আমি দেখে দিব তোমাদেরকে। হ্যাঁ, ওকে। আর যদি না বোঝো তাহলে আমাকে বলতে হবে। আমার মোবাইল নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো, প্রয়োজন হলে মোবাইলে ফোন করবে, ঠিক আছে? যে স্যার এটা বুঝি নাই, তাহলে আমি সঙ্গে সঙ্গে দেখাই দিব। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম, লিখে রাখো। স্যার আপনার হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি জানি। হ্যাঁ ঠিক আছে, এই দেখো পরে দিয়ে দিও। না, জিনিসটা কিন্তু সাবমিট করতে হবে গুগল ক্লাসরুমে, হোয়াটসঅ্যাপে দিলে হবে না, রিমেম্বার ইট। কারণ তোমার ডকুমেন্টস এখানেই থাকবে পার্মানেন্ট, এইটা কিন্তু বুঝতে হবে সবাই। স্যার আপনার প্রশ্ন যদি আমার কোনো কিছু থাকে তাহলে স্যার হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করি। এমনি হ্যাঁ হ্যাঁ, তুমি হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করো, মোবাইল নাম্বার দিয়ে দিলাম, সেখানেও ফোন দিও। সবসময় আমি হোয়াটসঅ্যাপ যদি না খেয়াল করতে পারি তাহলে মোবাইলে ফোন দিবা। ওকে, তাহলে তোমাদের জন্য এটুকু জানার, তোমাদের কাছে এটুকু জানানো থাকলো, তোমরা কিন্তু এই পরবর্তীতে অন্যদের শেখানোর দায় দায়িত্ব কিন্তু তোমাদের। পারবা না? নিজে শিখবে, অন্যদেরকে শিখাবা, ইনশাল্লাহ পারবা। এবং এটা যদি করো তাহলে দেখবা যে ক্লাসগুলো ইফেক্টিভ হবে, অল্প সময়ের মধ্যে তোমার ডকুমেন্টস গুলো সঠিক জায়গায় থাকবে, তাহলে তোমাকে আর খুঁজতে কষ্ট হবে না, তুমি কাজ করতে সুবিধা হবে। তাহলে আজকের মতন এখানে, হ্যাঁ বলো। স্যার আমার একটা প্রবলেম হয়ে গেছে স্যার, আমাকে যেই মেইলে ইনভাইট করেছিলেন স্যার, আমি তো পিসিতে 2টা মেইল চালাই, হচ্ছে ওই মেইলে আমি ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে মানে জয়েন করেছি ওই মেইল দিয়ে, কিন্তু আমার যে আরেকটা ইয়ে ছিল, সাইন ইন করা ছিল, ওইটা থেকে ইয়ে করা হয়ে গেছে, মানে জয়েন দেখতে পাচ্ছি যে ওইটা থেকে তুমি জয়েন কি এখন চেঞ্জ করতে চাও, অন্যটা দিতে চাও? জি স্যার, আমি একটু চেঞ্জ করতে তা দাও, সেই ইমেইলটা দাও, ইমেলটা চ্যাট বক্সে দাও, আমি দিয়ে দিচ্ছি। তাহলে আপাতত এটুকু থাকলো। তো তোমরা নেক্সট ক্লাস কবে জানো? নেক্সট ক্লাস কি জানো? নাইমুল কি নেক্সট ক্লাস মনে হয় জানো না? ঠিক আছে, তোমাদেরকে জানাই দেওয়া হবে। মালা, আমিও সঠিক জানি না, আমার কাছে এখনো দেয় নাই। আমি জানতে পারলেও তোমরা চেষ্টা করবে একটু যুক্ত হতে। আর তাছাড়া যেহেতু ক্লাসরুমে যেহেতু লিংক পেয়ে গেছো, তোমার কাছে সবসময় ইনভাইটেশন চলে যাবে নেক্সট ক্লাসে এই 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 অনুযায়ী। এইটা কি তোমার নাকি আকরাম? এখন নতুন যেটা দিয়েছো 62, এটা আমি অ্যাড করে দিই। তোমাদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, যেদিন এরপরে ক্লাসটা হবে তোমার কাছে কিন্তু মেইলটা চলে যাবে, ঠিক আছে? ফলে তুমি অটোমেটিক্যালি জানতে পারবে, আশা করি। আচ্ছা স্যার, ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকের মতন এখানে, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আমরা আবার। আর তুমি ওই ইয়াটা একটু দেখে নাও, তোমাকে আমি লিংকটা দিচ্ছি, পেয়েছো কিনা খালি বলো। যদি লিংকটা ইনভাইটেশন পেয়ে থাকো আকরাম নাকি? জি স্যার, আমি দেখে বলছি। হ্যাঁ দেখো, আমি এখনই পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিলে কনফার্ম করে ফেলো। তাহলে আজকের মতন আল্লাহ হাফেজ। যদি কোনো প্রশ্ন থাকে জি করতে স্যার, পারো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই যে রিটার্ন করেছো, তো কে করেছো? রানা। রানা তুমি তো, থ্যাংক ইউ তোমাকে। না কই, তুমি তো ইয়া দাও নাই, অ্যাসাইনমেন্ট দাও নাই। রানা খালি টার্ন ইন করেছো, কিন্তু দাও নাই, দিতে পারো নাই, রিপ্লাইটা দিতে পারো নাই। রানা কি আছো নাকি এখনো? রানা কি কানেক্টেড আছো? না,
রানা দিয়েছে কিন্তু বোঝে নাই ওই উত্তরটা কিভাবে দিতে হবে। রানা আমার সঙ্গে কথা বললে আমি তোমাকে ক্লিয়ার করে দেবো। ওকে, থ্যাংক ইউ ফর অল।